একটা গল্প আমি কিভাবে পড়বো ক্রিয়েটিভ রাইটিং এর আওতায়, সেইটা খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য আম্মারের এই বক্তব্য খুব গুরুত্বপূর্ণ। আমি অন্য কথা না বলে আমি সরাসরি আম্মারের কাছে যেতে চাই। আম্মার, তাহলে আপনার কথা ফর্মালি শুরু করেন প্লিজ আম্মার। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদেরকে যে গল্পটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে পোস্টমাস্টার। আমি আশা করি বা আমি আসলে ধরেই নিচ্ছি যে সবাই গল্পটা আসলে সবারই পড়া হয়েছে। তো আমরা আসলে এই গল্পটা প্রথমে আমরা কেন এই জিনিসটা নিয়ে আলোচনা করতেছি সেই জিনিসটা আমি একটু প্রথমে বলি। তো আমরা একটা গল্প নিয়ে আলোচনা করব। এই গল্পটা আসলে গল্পের রিভিউ না, যে গল্পটা কেমন লাগলো, কোন জায়গায় কি হইলো, এরকম না। গল্পটা আসলে আমরা গল্পের মেকানিজমটা নিয়ে দেখবো, আসলে গল্পটা কিভাবে লেখা হয়েছে এবং কোন কোন জায়গায় আসলে লেখক রবীন্দ্রনাথ আসলে কি কি খেলাটা আমাদের মাইন্ডসেটের সাথে খেলছে এবং ওই যেই খেলাটার কারণে গল্পটা আসলে আমাদের কাছে এরকম ইমোশনাল হয়ে উঠলো আর কি, সেই মেকানিজম গুলো দেখবো। এবং এই মেকানিজম গুলো দেখতে দেখতে আলটিমেটলি সবার শেষে গিয়ে আমরা যেটা আবিষ্কার করব সেটা হচ্ছে একটা গল্প লেখা। এই গল্প লেখাটা আলটিমেটলি আপনি গল্প লিখতে বসবেন, গল্পটা চলে আসবে, ব্যাপারটা আসলে এমন না। একটা গল্প লিখতে হলে আপনাকে খুবই ইন্টেনশনালি এবং খুবই টেকনিক্যালি লিখতে হবে এবং গল্প লেখাটা যে গল্প লেখা যে শিখতে হবে, গল্প লেখার পদ্ধতি যে জানতে হবে, সেই জিনিসটার যে একটা প্রয়োজন আছে, সেই জিনিসটা আমরা দেখবো। ওকে, আমি এখন একটা স্ক্রিন শেয়ার করতেছি। আমি আসলে প্রথম থেকে ধরে ধরে একদম পুরো গল্পটা কোন জায়গায় কি কি কাজ হইলো সেই জিনিসগুলো আমি দেখাবো। ওকে, আমি একদম প্রথম লাইনে আসি। রবীন্দ্রনাথ প্রথম লাইনে যে জিনিসটা করলো, যে প্রথম যে লাইন, প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রাসমাসকে আসিতে হয়। আমরা প্রথম তিনটা লাইন জাস্ট একটু পড়ি। গ্রামটি অতি সামান্য, নিকটে একটি নীলকুঠি আছে, তাই কুঠি সাহেব অনেক জোগাড় করিয়া এই নতুন পোস্ট অফিস স্থাপন করিয়াছেন। আমরা যদি এই তিনটা লাইনে দেখি, সবার প্রথমেই রবীন্দ্রনাথ খুবই ইন্টেনশনালি তিনি এই গল্পে যে একদম প্রথম লাইনে যে মেইন ক্যারেক্টার, প্রধান চরিত্র, সেই পোস্টমাস্টারকে এই প্রথম লাইনে তিনি নিয়ে আসছেন, যে একদম প্রথম লাইনে তার পরিচয় আমরা পেয়ে গেছি এই গল্পে। ওকে, দ্বিতীয় লাইনে আমরা দেখি। দ্বিতীয় লাইনে আসলে তিনি বোঝানোর চেষ্টা করতেছেন যে আসলে জায়গাটা কেমন, বুঝানো লিখলেন যে গ্রামটি অতি সামান্য। তো এই জায়গায় আমরা যখন পড়তে যাই তখন আমাদের মনের মধ্যে একটু খটকা লাগে। প্রথমে পড়লাম একটা গ্রামে পোস্টমাস্টার আসলো, ঠাস করে আবার পড়লাম যে গ্রামটি অতি সামান্য, গ্রামটা অনেক ছোট। আমরা এক ধরনের আমাদের মধ্যে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট তৈরি, একটা সূক্ষ্ম ডিসঅ্যাপয়েন্টমেন্ট তৈরি হলো। ঠিক আছে, পরের লাইনে গিয়ে উনি আবার লিখলেন কি নিকটে একটি নীলকুঠি আছে, তাই কুঠি সাহেব অনেক জোগাড় করিয়া এই নতুন পোস্ট অফিস স্থাপন করিয়াছেন। মানে হচ্ছে গ্রামটা ছোট হইলো, এটার কাছে কিন্তু একটা নীলকুঠি আছে আর কি, ছোট কিন্তু অতটাও ছোট না। তো আমরা যে ডিসঅ্যাপয়েন্টমেন্টটা হইলাম, আবার যখন আমরা একটা নতুন লাইন পড়লাম, সেই লাইনে আবার আমাদের ডিসঅ্যাপয়েন্টমেন্টটাকে কাটায় ওঠার জন্য লেখা হইলো নিকটে একটি নীলকুঠি আছে, এই কুঠি সাহেব অনেক জোগাড় করিয়া এই নতুন পোস্ট অফিস স্থাপন করিয়াছেন। তো এই যে আমাদের এই জিনিসটা করা হইলো। আচ্ছা, আমরা দ্বিতীয় লাইনে যাই। দ্বিতীয় লাইনে আমরা দেখবো আমাদের পোস্টমাস্টার হচ্ছে কলকাতার ছেলে, জলের মাছকে ডাঙায় তুলিলে যেরকম হয়, এই গন্ড গ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারের সেই দশা উপস্থিত হইয়াছে। ওকে, এইখানে আমাদের যে গল্পের যে মেইন ক্যারেক্টার, সেই মেইন ক্যারেক্টার সম্পর্কে আমাদের ধারণা দেওয়া হয়েছে যে আমাদের পোস্টমাস্টারটা আসলে কেমন। তিনি হচ্ছে কলকাতার ছেলে, তিনি কলকাতার বাইরে তেমন আসে নাই। জলের মাছ যখন ডাঙ্গায় চলে আসে তখন তার যেরকম অবস্থা হয়, আমাদের পোস্টমাস্টারও একদম সেই অবস্থা হয়েছে। সে এখানে একদম চলতে পারতেছে না, সে কোনো কিছুর সাথে খাপ খাওয়াইতে পারতেছে না আর কি, এরকম একটা জিনিস এখানে বলা হয়েছে। ওকে, তো আসলে কিন্তু কলকাতার ছেলেরা যে এরকম, ব্যাপারটা কিন্তু আসলে এরকম না যে কলকাতার ছেলে হইলেই সে গন্ডগ্রামে এসে একদম মিশতে পারবে না, ব্যাপারটা এরকম না। এই জিনিসটা আসলে পোস্টমাস্টারের ক্যারেক্টারটা বোঝানোর জন্যই এই জিনিসটা আসলে করা হয়েছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমি একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে প্রথমেই যে আমাদের গল্পটা যখন শুরু করলো, এই যে আমাদের পোস্টমাস্টার বলে যে শুরু করলো, এইখানে ইনডাইরেক্টলি একটা এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করা হয়েছে যেন এই লোকটা বসে বসে আমাদের গল্প শোনাচ্ছেন, যে আমাদের পোস্টমাস্টার হচ্ছে কলিকাতার ছেলে। এরকম করে ইমেজিন করলে বোঝা যায় একজন লোক হয়তো খুব সেন্টারে বসে আছে, সে আমাদের গল্প শোনাচ্ছে যে আমাদের পোস্টমাস্টার আর কি, ওই লোকটা বোধহয় ওই গ্রামে ছিল এবং ওই পোস্টমাস্টারকে সে খুব কাছ থেকে চিনতো এবং সেই গল্পটা তিনি আমাদের কাছে এসে বলতেছে
যে আমাদের গ্রাম, সেই গ্রামের সেই পোস্টমাস্টার, আমাদের পোস্টমাস্টার, তাকে আমি, এবং সেই পুরো ঘটনা যেন তার চোখের মধ্যে তিনি দেখছেন, এবং পরবর্তীতে আমরা যে রতনের পরিচয় পাবো বা বিভিন্ন ঘটনা পাবো, এবং তিনি আর কি এরকম একটা ফার্স্ট পার্সনের মধ্যে থেকে এসে তিনি আমাদের এই কাহিনীগুলো বলবেন, বলার চেষ্টা করবেন যে আমাদের পোস্টমাস্টার, বা এমন ভাবে বলবেন যেন যে আমরা একটা স্টোরি টেলিং ব্যাপার পাচ্ছি, একজন কথককে পাচ্ছি যিনি আমাদের এই গল্পটা বলতেছেন, যে আমাদের একটা আসর জামায় এরকম একটা ব্যাপার, এরকম একটা ঘোর তৈরি করে তিনি আমাদের এই গল্পটা বলতেছেন, এরকম একটা জিনিস পাবো। আচ্ছা, আমরা এই যে দ্বিতীয় প্যারাতে একটু যাই, যে ওকে, তার মানে এরকম তিনি খুবই, মনে হচ্ছে যেন তিনি খুব কাছ থেকে আমাদেরকে আর কি চেনেন, এরকম একটা ভাবে তিনি সম্বোধন করছেন, এবং এই সম্বোধনটা চেঞ্জ হবে একটু পরে, তিনি আরো বেশ কয়েক ভাবে গল্পটা বলবেন, এবং সবার শেষে তিনি যেন তার নিজের কিছু মতামত এই গল্পে দিতে পারেন, সেই জন্যই মূলত তিনি এরকম একটা স্টোরি টেলিং ব্যাপার আনছেন, যে গল্পটা আমি নিজে বলতেছি, এরকম একটা স্টাইল আনলে কি সুবিধা হয়, সেটা হচ্ছে এরকম স্টাইল আনলে আপনি আপনার নিজের মতামতটা এই লেখার মধ্যে দিয়ে দিতে পারেন। আপনি যেহেতু একটা গল্প বলতেছেন এবং এই গল্পের লোকটাকে আপনি চেনেন, সেই রতনকে আপনি চেনেন, বা আশেপাশের মানুষকে আপনি চেনেন, আপনি হয়তো ওই গ্রামেই ছিলেন, এরকম একটা ভাব আনার চেষ্টা করতেছেন। এতে কি সুবিধা হয়, আপনি আপনার মতামত গুলো, আপনি আপনার জীবন দর্শন গুলো লেখকদের বুঝাইতে পারতেছেন। এটা একটা আসলে একটা স্টাইল, হ্যাঁ, লেখা, এটা লেখার আসলে একটা স্টাইল। তো তিনি যে আমাদের এই সম্বোধন করলেন, তিনি শেষে এসে কিছু আসলে বলবেন, নিজের থেকে নিজের কিছু মতামত বলবেন। এই জন্য রবীন্দ্রনাথ খুব ইন্টেনশনালি একদম প্রথমে এরকম একটা ঘোর উনি তৈরি করছেন, যে গল্পটা আসলে উনি নিজেই বলতেছেন, এরকম একটা স্টাইল তৈরি করছেন। ওকে, আমরা একটু আরেকটু যাই। আমরা এবার একটু ক্রিয়াপদের ব্যবহার দেখবো, উনি কিভাবে আসলে ক্রিয়াপদের ব্যবহার করলেন। পোস্টমাস্টার সম্পর্কে আমাদের যে কনসেন্ট্রেশন, এই কনসেন্ট্রেশনটা ধরে রাখার জন্য তিনি ক্রিয়াপদের ব্যবহার করছেন। আমি একটু ক্রিয়াপদটা খুঁজি। ওকে, এই যে বিশেষত, এখন এই যে আমরা বিশেষত কলকাতার ছেলে ভালো করিয়া মিশতে জানে না, অপরিচিত স্থানে গেলে হয় উদ্ধত হয় বা অতি অপ্রতিভ হইয়া থাকে। তো এইখানে তুমি একটা, আমরা যদি দেখি এখানে জানে না, করেন, তারপর কি বলে পারে, এই একটা কি বলে বর্তমানে যে ক্রিয়াপদটা ব্যবহার হয় কি প্রেজেন্ট টাইমের মতো করে তিনি ওই রকম করে এই ক্রিয়াপদটা ব্যবহার করছেন, যেন আমরা ঘটনাটা বোধহয় এখন ঘটতেছে আর কি, এরকম মিশতে জানে না, একটা সাধারণ ধারণা, কলকাতার ছেলেরা ভালো করে মিশতে জানে না, অপ্রীতিভ হইয়া থাকে, মেলামেশা হইয়া ওঠে না, এরকম করে একটা উনি ক্রিয়াপদ ব্যবহার করছেন। এরপরের লাইনে আমরা গিয়ে দেখি যে পোস্টমাস্টারের বেতন অতি সামান্য, নিজে খাইতে হয়, এবং গ্রামের একটি পিতৃমাতৃহীন অনাথা বালিকা তার কাজকর্ম করিয়া দেয়, চারিটি খাইতে পায়। যে আমরা আগের প্যারাতে দেখবো এক ধরনের ক্রিয়াপদ ব্যবহার হয়েছে, এবং এই প্যারাতে আরেক ধরনের ক্রিয়াপদ ব্যবহার হয়েছে। ওকে, তো আগের আগের কি বলে, আগে হচ্ছে এক ধরনের ক্রিয়াপদ, আর এখানে আরেক ধরনের ক্রিয়াপদ। আমি একটু ছোট জিনিস আমি একটু দেখি, দাঁড়ান। আচ্ছা, এই জিনিসটা এইখানে একটা ক্রিয়াপদের চেঞ্জ হয়েছে। ওকে, এরপরে আমরা আবার এর পরের প্যারাতে দেখবো যে সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়ালঘর হইতে ধূম কুণ্ডলিত হইয়া উঠিল, ঝোপে ঝোপে ঝিল্লি ডাকিত। এইখানে আমরা দেখি আবার পাস্ট টেন্সে চলে গেছে ক্রিয়াপদটা। একটু আগে আমরা দেখলাম বর্তমান সময়ের এক ধরনের ক্রিয়াপদ ব্যবহার হইতে, এখন আবার পাস্ট টেন্সের জায়গায় হয়তো চলে গেছে ক্রিয়াপদটা। এবং এই আমাদেরকে সন্ধ্যার সময় এই যে প্যারাটা, এই প্যারাটা একটু ইম্পর্টেন্ট। এই প্যারাতে আসলে মূলত রতনের সাথে পোস্টমাস্টারের কি ধরনের পরিবেশ তার সাথে কাটাইতো, কি ধরনের জিনিসপাতি হইতো, একদম খুবই সাধারণ জিনিস, একদম প্রত্যেকদিন যে জিনিসগুলো হয়, হ্যাঁ, যে সন্ধ্যার সময় গ্রামের গোয়াল ঘর হইতে ধূম কুণ্ডলিত হইয়া উঠিত, ঝোপে ঝোপে ঝিল্লি ডাকিত, আর কি এই জিনিসগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, খুব বেশি মোটা দাগে লিখতে গেলে এই জিনিসগুলো খুব বেশি ঘটনা, খুব ইম্পর্টেন্ট ঘটনা, এই জিনিসগুলো না। কিন্তু এই জিনিসগুলোকে আমাদের কাছে কিভাবে খুব ইন্টারেস্টিং করে রাখা যায়, সেই জিনিসটা উনি আসলে এখানে খেললেন। দেখেন,
আমরা যদি দেখি, ধূম কুণ্ডলিত হয়ে উঠিত, ঝোপের ঝিল্লি ডাকিত, নেশাখোর বাউলের দল উচ্চস্বরে গান জুড়িয়ে দিত। এটা হচ্ছে একটা, আমরা একটা পাস্ট টেন্সের একটা কন্টিনিউটি দেখি যে এই জিনিসগুলো বোধহয় প্রত্যেক দিন হইতেছে। আমরা আরেকটু পরে দেখি, পোস্টমাস্টার ডাকিতেন, ডাকিতেন রতন, মানে হচ্ছে প্রতিদিনই বোধহয় উনি এটা ডাকে। ক্ষীণ শিখা প্রদীপ জ্বালিয়া পোস্টমাস্টার ডাকিতেন। আর কি এই জিনিসটা কিন্তু এমন না যে ওকে একদিন ডাকছে বা এরকম কিছু, আসলে একদিনই ডাকছে, কিন্তু রবীন্দ্রনাথ এমন ভাবে জিনিসটা লিখছেন যে এই জিনিসগুলো প্রতিদিন চলতেছে, প্রতিদিন চলতেছে, এরকম যে রতন দ্বারে বসিয়া এই ডাকের জন্য অপেক্ষা করিয়া থাকিত, থাকিত, অ্যাজ ইফ সে বোধহয় প্রতিদিন অপেক্ষা করে থাকতো, এমন একটা জিনিস। কিন্তু এক ডাকে ঘরে আসিত না, নাকি মনে হচ্ছে প্রতিদিন এরকম এক ডাকে সে ঘরে আসতো না, এরকম কিন্তু লিখতে পারতো যে এক ঢাক দেওয়া হয়েছিল কিন্তু সে ঘরে আসে নাই, এরকম কোনো কিছু। কিন্তু না, উনি এই প্যারাটার মধ্যে একটা কন্টিনিউটি দেখাইছে, অতীতের একটা কন্টিনিউটি, যেন এই জিনিসগুলো বারবার রিপিটেশন হচ্ছিল। তো এই এই রিপিটেশনটার কারণে এই প্যারার মধ্যে একটা ঘোর তৈরি হয়। আমরা ওই অ্যাটমসফিয়ার গুলো ইমেজিন করতে পারি যে প্রতিদিনকার তাদের যে যাপন, তাদের যে এই পোস্টমাস্টার এবং রতনের যে যাপন, সেই যাপনটা আমরা এই জাস্ট একটা অতীতের, এই জাস্ট একটা ক্রিয়াপদের চেঞ্জের কারণে আমাদের মনে অন্যরকম ভাবে এই জিনিসটা আমাদের মনের মধ্যে আসলে ধরা দেয়, অন্যরকম ভাবে। আসলে ক্রিয়াপদের খেলাটা আসলে উনি আসলে এইভাবেই খেলছে, প্রত্যেক প্যারায় প্যারা উনি আসলে ক্রিয়াপদটা চেঞ্জ করছে এবং এটা আসলে আমাদের অনুভূতিটাকে আরো বেশি গাঢ় করার জন্য এই ক্রিয়াপদটা চেঞ্জ হয়েছে। আমরা হয়তো ভাবে খেয়াল করি নাই, কিন্তু খুব সূক্ষ্মভাবে খেয়াল করলে আমরা এই জিনিসটা বুঝতে পারবো। নেক্সট প্যারায় আমরা দেখি, পোস্টমাস্টার বলতেছে তুই কি করিস, রতন বলল এখন চুলো ধরাতে যেতে হবে। এই প্যারাতে আমরা দেখি আবার হঠাৎ করে জিনিসটা একেবারে প্রেজেন্ট টেন্সে চলে আসছে, মনে হচ্ছে জিনিসটা এখনই ঘটতেছে। তুই কি করিস একেবারে বর্তমানে মনে হচ্ছে একদম প্রেজেন্ট টেন্সে চলে আসলো। তারপর অনতি বিলম্বে আমি কি বল, আচ্ছা রতন তোর কি মায়ের কথা মনে পড়ে, বা আমরা আরো যদি একটু নিচে যাই, এবং বাকি গল্পটা মূলত এই প্রেজেন্ট টেন্সেই আসলে উনি লিখছে। এতক্ষণ উনি একরকম একটা ভাব আনার জন্য একরকম ক্রিয়াপদ ব্যবহার করছে, এখন এই ভাবটা নিয়ে আসার জন্য আমাদের কাছে পুরোপুরি এক ধরনের বর্তমানের মতো করে তুলে ধরার জন্য উনি ক্রিয়াপদের আর এক রকম ব্যবহার উনি এরকম করছে। এবং বাকি গল্পটা মূলত এইরকম স্টাইলই আসলে চলে গেছে একদম শেষ, গল্পটা শেষ হওয়ার আগ পর্যন্ত। হ্যাঁ, তো তো এই যে বারবার যে ভেরিয়েশন, ক্রিয়াপদের যে ভেরিয়েশন, এই ভেরিয়েশন গুলোর কারণে কি হয় যে অতীত বর্তমানের একটা কি মিলেমিশে, অতীত আর বর্তমানের একটা মিলেমিশে আমাদের কাছে এই চিত্রগুলো খুব বেশি জীবন্ত হয়ে ওঠে, খুব বেশি সবাক হয়ে ওঠে। হ্যাঁ, এই যে দেখাচ্ছি শরীরটা বোধহয় ভালো হচ্ছে না, দেখতো আমার কপালে হাত দিয়ে। তাহলে এই এই যে পুরো বর্ণটা, এটা একদম উনি আসলে প্রেজেন্ট টেন্সেই বর্ণনা আর কি, বর্তমান ক্রিয়াপদে উনি ব্যবহার করছে। এবং এই যে ছোট ছোট বর্ণনাগুলো মনে হচ্ছে কি এই জিনিসটা আসলে এই মুহূর্তেই ঘটতেছে, এরকম একটা জিনিস আর কি আমাদের সামনে আসছে। তো এই জিনিসটা আসলে কন্টিনিউ করে একদম শেষ পর্যন্ত, শেষে উনি জাস্ট আরো একটা উক্তি দেয়, সেই উক্তির আগ পর্যন্ত মূলত এই জিনিসটা আসলে কন্টিনিউ করে এই স্টাইলটা। তো আমরা একদম এই যে অসুস্থ হওয়া, রোগ মুক্তি হওয়া বা উলাপুর ছেড়ে যাওয়া পর্যন্ত, একদম তিনি যখন চলে যাবে শেষ পর্যন্ত, সেই চলে যাওয়ার আগ পর্যন্ত ক্রিয়াপদের এই রূপটি আর কি, এই রূপটাই আসলে চলতে থাকে। আচ্ছা, এইবার আমি একটু ছোট্ট একটা ব্রেক নিব বলতে আমি একটু কিছু জিনিস আমাকে জিজ্ঞেস করতে হবে, বা আমিও কিছু জিনিস জিজ্ঞেস করবো। আমি একটু স্যারকে বলবো যেন আপাতত একটু অন করা হয়। হ্যাঁ বলেন। ওকে, আচ্ছা, আমার কাছে কি এই পর্যন্ত কারো, এইটুক পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। হুম হুম ওই যে প্রথমে যে ওই একটা জায়গা ছিল সে আমাদের পোস্টমাস্টার, হুম। এটা কি খালি ওই গল্প বলার ধরন চেঞ্জ করা, নাকি পাঠকের সাথে লেখকের একটা ওই ক্লোজনেস বাড়ে, নৈকট্য বাড়ে, যে মানে আচ্ছা আচ্ছা। তেমন কি একটা ইয়ে আছে না ওই জায়গাটায়? হ্যাঁ মানে ব্যাপারটা যদি এই ফার্স্ট পার্সন ইয়েতে বলে, তার মানে হ্যাঁ। এই ফার্স্ট পার্সন স্পিচে যদি ব্যাপারটা চলতে থাকে, তাহলে অনেক মানে গল্প ওই আমরা যেমন নানিদাদের কাছে মানে গল্প শুনে ওরকম ক্লোজনেস একটা থাকে গল্পটা। আমার খানিকটা মনে হয়েছে ওই জিনিসটা হয়তো মেনটেন করেছে গল্পটা ওই প্রথম দিকটায়। আচ্ছা, এখানে দুইটা জিনিস কাজ করছে। উনি প্রথমে এরকম একটা অ্যাটমসফিয়ার তৈরি করতে চাইছে যেন গল্পটা আমরা এমন কারো কাছ থেকে শুনতেছি, সে যেন সরাসরি এই গল্পটা এক্সপিরিয়েন্স করছে, এটা একদম তার খুব জানা। তিনি বোধহয় একদম ওই ঘরের কোন একটা দরজার কোনায় সেই গল্পটা শুনছেন একদম কাছ থেকে, এরকম একটা ভাবনার জন্য ট্রাই করছে।
এটা আসলে আমাদের ইমোশন দেওয়ার জন্য এক নাম্বার। 2 নাম্বার আরো একটা রিজন আছে, সেটা হচ্ছে উনি এই জিনিসটাকে আবার চেঞ্জ করে মাঝখানে এসে। হ্যাঁ, এবং এই জিনিসটাকে, এবং সবার শেষে গিয়ে উনি আরো কিছু জীবন সম্পর্কে তার কিছু মতামত, তার কিছু ব্যক্তিগত অনুভূতি, সেই জিনিসগুলো তিনি বলে। আসলে প্রথমে যদি উনি স্টোরি টেলার রোলে নিজেকে না রাখতো, শেষে গিয়ে আসলে তিনি সেই কথাগুলো বলতে পারতো না। সেই কথাগুলো কি আমি একটু পরেই বলতেছি, শেষের কথাগুলো। তো এই জন্য ইন্টেনশনালি এই কাজটা করছে, নিজেকে কথকের ভূমিকায় আনছে, নিজেকে স্টোরি টেলারের ভূমিকায় আনছে। আমি কি বুঝতে পারছি? হুম হুম হুম। আচ্ছা, আমি এবার একটু বলবো। শিওর। আচ্ছা, আমার কাছে এতক্ষণ শুনে যেটা মনে হয়েছে, মানে আমি আমার ইয়াটা বলতেছি, যে প্রথমে হলো যে যে শুনতেছে ঘটনাটা, তার সাথে যে আমাদের ঘটনার মেইন ক্যারেক্টার, তার একটা মানে সম্পর্ক, যে সে অনেক ক্লোজ কেউ, বা যে আমাকে গল্পটা শোনাচ্ছে তার সাথে হলো যে আমাদের যে ক্যারেক্টার, যে গল্পের ক্যারেক্টার, তার যে একটা ক্লোজ রিলেশন, এটা আমাদের কোথাও বোঝানোর চেষ্টা করা হয়েছে। এবং আস্তে আস্তে যত আমরা গল্পের ভিতরের দিকে যাচ্ছি, এই যে ক্রিয়াপদ বর্ণপদগুলোর চেঞ্জ, এটার মধ্যে আস্তে আস্তে আমার কাছে যেটা মনে হয়েছে, যে গল্পটা পড়তেছে তাকে আস্তে আস্তে গল্পের ভিতরের দিকে, মানে আস্তে আস্তে যে গল্পটা বলতেছে তার জায়গাতেই আসলে মনে হয় তাকে নিয়ে যাওয়া হচ্ছে, যে না সে নৃত্য করতেছে, এরকম একটা ব্যাপার। আস্তে আস্তে ইমার্সিভ হচ্ছে জিনিসটা। সরি, আমি এই শব্দটা মিস, আবার একবার। মানে আস্তে আস্তে হলো ইমার্সিভ হচ্ছে, মানে আস্তে আস্তে আমরা গল্পের ভিতরে ঢুকে যাচ্ছি, মনে হচ্ছে আমরা নিজ চোখে দেখতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। যেরকম আমরা আগে জানলাম যে তখনকার তার কি অবস্থা ছিল, কলকাতার ছেলেদের কি অবস্থা ছিল, এরপর আবার আমরা সরাসরি চলে যাচ্ছি। মানে এটাই তো, মানে আস্তে আস্তে হলো আমাদের কিভাবে গল্পের খেলাগুলো দিয়ে আমাদের গল্পের ভিতরে নিয়ে যাচ্ছে, আমরা নিজেরাই দেখতেছি, আমরা নিজেরা ফিল করতে পারতেছি, এরকম ব্যাপার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জি, এটাই এক্স্যাক্টলি। আচ্ছা, আমি সবার উদ্দেশ্যে এখন একটা কোশ্চেন করব ছোট। আচ্ছা, আর কি কারো কারো জিজ্ঞেস করার আছে কি এই পর্যন্ত? কিছু যোগ করতে চায়, যেমন সাদ সাদ যেটা করেছে সেটা খুব দারুণ, মানে এটা খুব জরুরি যে সাদ যেটা বলেছে সেটার সাথে সবাই একমত কিনা সেটাও বোঝা খুব জরুরি। হ্যাঁ, আমার শুনছো? আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, যখন হচ্ছে লেখক এগুলা লিখতেছে, বা সে যখন এই ধরনের একটা ঘটনা বলতেছে, সাপোজ আমি যদি এখন একটা ঘটনা বলি তোমাকে, আমি কিন্তু আসলে চাবো যে আমি ঘটনাটা দিয়ে যেটা ফিল করছি সেটাই তোমাকে ফিল করাইতে, সাপোজ। হ্যাঁ, তো বা সেইটার সবচেয়ে কাছাকাছি যে ফিলিংসটা সেটা তোমাকে দিতে, কারণ আমি জিনিসটা সেভাবে এক্সপ্রেস করবো। তো ব্যাপারটা কি এইরকম, মানে আই এম নট শিওর, মানে আমি জাস্ট জিজ্ঞেস করতেছি যে ব্যাপারটা কি এরকম হইতে পারে যে লেখক মানে যখন সে তার ইমাজিনেশনের স্টোরিটা যখন সে ডিসক্রাইব করতেছে, তখন সে তার মতো করে ডিসক্রাইব করছে, এবং এই যে ক্রিয়াপদের যে ব্যাপারগুলো বা খুব সূক্ষ্ম সূক্ষ্ম যে ব্যাপারগুলো, সেগুলো অটোমেটিক্যালি হয়ে গেছে, সেগুলো তার আসলে নিজের মানে আলাদা করে ওইভাবে বলতে হয় নাই। আচ্ছা, ব্যাপারটা কিরকম হতে পারে? এক্স্যাক্টলি এই সেম জিনিসটার অ্যান্সার আমি একদম শেষে গিয়ে দিব, যে এই জিনিসগুলো কি আসলে লিখতে বসলে হাতে চলে আসে, নাকি এটা আসলে খুবই ইন্টেনশনালি করতে হয়, খুবই সচেতন ভাবে করতে হয়। এটার অ্যান্সার আমি একদম শেষে গিয়ে দিব। ওকে, একদম শেষে। ওকে, আচ্ছা, এখন আমি আমার যে কোশ্চেনটা আমি সেটা করি আর কি, সবার একটা মতামত আমি নিব, যে আমরা যে এই একটা সম্পর্ক দেখলাম পোস্টমাস্টার এবং রতনের সাথে, কার কি মনে হয় এই সম্পর্কটা আসলে কিসের সম্পর্ক? এদিকে প্রতিটা সিনে এক একটা ক্রিয়াপদের কারণে এক একটা সম্পর্ক দেখা যায়। সাদ বললো যে গল্পের ভিতরে যে প্রতিটা ইয়ের জন্য গল্পের ভিতরে এক একটা ক্যারেক্টারে একটা মানুষকে এক একটা ক্যারেক্টারে দেখানো হয়েছে। তুমি যে সম্পর্কটার কথা বলছিলে, এটা খুব সম্ভবত নয়, গল্পটা আমার খানিক পুরোটা পড়া আছে, তো আমি সেটা মানে আমার যেটা মনে হয়েছে যে রতনের সাথে পোস্টমাস্টারের যে সম্পর্কটা, এটা মানে ব্যাপারটা খানিকটা মানে ব্যাপারটা খুব ক্লিয়ারলি বোঝা যায়। রতনকে যখন ইন্ট্রোডিউস করাচ্ছে লেখক, তখন ওই কথাগুলো দিয়ে অনেকটা ক্লিয়ারলি বোঝা যায় যে বাপ মা নাই, হ্যাঁ, মানে বয়স একটা বলছে ওর, যদিও মানে এখন সেই সময়কার কনটেক্সটে ওটা অলমোস্ট বিয়ের বয়স, কিন্তু তেমন নয়। মানে বেসিক্যালি মানে পোস্টমাস্টার রতনের যে সম্পর্কটা, ওটা হচ্ছে আহা কত দুঃখী, না হয় মেয়েটা আমার কাছে থাকলো একটু, আমার আমার যা হচ্ছে যে ও একটু থাকলো আমার কাছে, একটু ভালো থাকলো, এরকম একটা ব্যাপার। আচ্ছা, আমার বরং বলা যায় অনেকটা ওই গল্পটার সাথে সাথে কি বয়সটা চেঞ্জ করা হয়েছে? না না, বয়স ঠিক আছে, বয়স চেঞ্জ করা হয়। বয়স বলতে হচ্ছে একবার বড় বোঝাচ্ছে, একবার ছোট বোঝাচ্ছে, এরকম কোন ব্যাপার আছে? না, বয়স
একবার প্রথম- অনেক, একবার তুই করে বলতেছে, একবার মানে ওর বলার ধরন চেঞ্জ করতেছে আর কি, সেই জন্য বলতেছে। আসলে ইমোশনের তো ভেরিয়েশন আসছে, ঠিক আছে, এক সময় হ্যাঁ, হ্যাঁ। ইমোশনের ভেরিয়েশন আসছে, কিন্তু এর মানে এই না যে ওকে একদম খুবই বাচ্চা করে ফেলছে এক সময়, বা না, ওকে একবার খুব হ্যাঁ। বড় করে ফেলছে, এরকম করে নাই, এরকম কোনো কিছু হয় নাই। এই সময় যে রাখছে বার আচ্ছা ফ্রেন্ডের মতো নাকি? আচ্ছা, আমি দুইটা কোশ্চেন করি সবাইকে। আচ্ছা, কারো কি এটা পড়ে কি কারো কাছে এটা কি লাভ স্টোরি মনে হয়েছে? না, গল্পটা এখন পর্যন্ত মানে তুমি যে পর্যন্ত আমাদেরকে বললা, বা পুরোটার কথা বাদ দিলাম, আমরা এখন না না, পর্যন্ত পুরোটার কথা আমি জিজ্ঞেস করতেছি। পুরোটা যারা সবাই তো পুরোটা পড়ছে আর কি, পড়ে কি কারো কাছে লাভ স্টোরি মনে হয়েছে? না, আমার কাছে মনে হয়েছে যে যেটা যে দুই অনেকটা রংলি, যেরকম একজনের বাবা মা নাই আর আরেকজন সব মানে পুরো ফ্যামিলিকে রেখে একটা মানে এমন একটা জায়গা যেটা তার জন্য কমফোর্টেবল না, হুম, হুম। সিম্প্যাথির জায়গাটা, বা দেখা যায় যে একজন মানুষ যখন একা থাকে তখন তার উল্টা হয়, আরেকজন মানুষ যে একা সেটা কষ্টটা বুঝতে পারে। আমার মনে হয় যে জিনিসটা এরকম কোন একটা জায়গা থেকে। আর কি এটা হচ্ছে খুবই সহজাত একটা অনুভূতি, এর মধ্যে আসলে হ্যাঁ, নারী পুরুষ ঘটিত যে যে ইন্টারাকশন গুলো থাকে ইমোশনাল, ওই জিনিসগুলো এখানে নাই, জাস্ট খুবই আমার সহজাত মনে একটা। হয় দুজন অসহায় মানুষ বা দুজন লনলি মানুষ, তাদের যে মানে একজনের সহানুভূতির জায়গাটা বা কেউ একজন আচ্ছা একজনকে আচ্ছা, সাপোর্ট দিচ্ছে, ওই জায়গাটা থেকে গল্প। আর কি এইখানে আর কি একজনের পুরুষ হয়ে ওঠা বা একজনের নারী হয়ে ওঠার ক্ষেত্রে যে ফিলিংস গুলো আসে, ওই সবে কোনো কিছু এখানে নাই, তাই তো? আমার এখন আর কি ওরকম মনে হয় না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, তাহলে আমি আবার একটু ইয়েতে যাব। আহ, আমি আবার একটু স্ক্রিন শেয়ারে কি আমার যাওয়ার দরকার আছে? একটু দরকার আছে। যে সাদ প্রথমে যে বিষয়টা উল্লেখ করেছে, সেই জিনিসটা কিন্তু খুব, আমি সবাইকে বলবো যে খুব পরিষ্কার করে বোঝা যে আমরা আসলে এই পোস্টমাস্টার গল্পটা পড়লাম এবং সৈয়দ সাবজেক্টের আলোচনাটা পড়ছি কেন, এই জন্যই পড়ছি যে আমরা নিজেরা যখন গল্পগুলো বলবো, মানে সেটা ফটোগ্রাফিতে বলবো, সেই গল্পটাকে আমি ভাববো, সেই গল্পটাকে আমি প্লট করব কি করে, সেই প্রক্রিয়াটা মানে সেই টেকনিকটা কিন্তু বোঝা এখানে খুব জরুরি। যে গল্পটা ফার্স্ট পার্সনে বললে তার ইন্টারেকশনটা কেমন হবে, থার্ড পার্সনে বললে তার ইন্টারেকশনটা কেমন হবে, সেইটা কিন্তু সেইটা এখানে খুব গুরুত্বপূর্ণ, এবং সেইটার সাথে কিন্তু ক্রিয়াপদ যুক্ত। আবার ক্রিয়াপদ শুধুমাত্র সম্বোধন বা কর্মের সাথে যুক্ত নয়, একই সাথে কর্তার কর্তৃত্বের সাথে যুক্ত। নিজ গল্পটা কি করে লিখতে হবে, মানে তার টেকনিক, কিন্তু এটা হচ্ছে পুরোটাই হচ্ছে একেবারে টেকনিকের জায়গা থেকে কথাগুলো বলা হচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে গল্পের ইমোশন কোথায় যাবে, গল্পের ক্যারেক্টার কোথায় যাবে, সেটা হচ্ছে আরেকটা বিষয়। এগুলো কিন্তু পুরোটাই কিন্তু একেবারেই টেকনিক্যাল ব্যাপার। অতএব একটা জিনিস মাথায় রাখতে হবে যে যিনি স্রষ্টা, তিনি কিন্তু কোনোভাবে আবেগের সাথে তাড়িত হয়ে যায় না, কারণ সে আবেগকে জেনারেট করে এবং সেই আবেগকে আবার সে একই সাথে কন্ট্রোল করে, এবং সে কন্ট্রোল করার ক্ষেত্রে সে দুটো ঘটনা ঘটায়। একটা হচ্ছে ডিসিপ্লিন, আরেকটা হচ্ছে তার সিকিউরিটি বিধান করে। কারণ ক্যারেক্টারের জন্য তো সিকিউরিটি দরকার, যে ক্যারেক্টারকে আমি কত দূর পর্যন্ত নিয়ে যাবো। তবে আমি আবেগ হওয়ার ক্ষেত্রে এই পুরো প্রক্রিয়াটাকে আমরা বলতে পারি খুবই পলিটিসাইজ করা, মানে যেটা হয়তো এখন শুনলে মনে হবে যে গল্পের জন্য, আচ্ছা গল্পটা তো পড়ে আমি এরকম খুব ভেবে ভেসে গেলাম, বা আমি এই কবিতাটা পড়ে আমার একটা ভিতরে ফিল তৈরি হলো। এই ফিলটা তো আসলে কে তৈরি করছে কিন্তু স্রষ্টা, মানে যিনি আসলে জিনিসটা লিখছেন। অর্থাৎ যিনি লিখছেন তিনি কিন্তু খুব কনসিয়াসলি এই গেমটা তৈরি করছেন। অর্থাৎ আপনি যখন ফটোগ্রাফিতে এবং আপনি যখন ফটোগ্রাফি রাইটিং এ এই কাজটা করবেন, এই গেমটা তৈরি হতে হবে। এই গেমটা মাথায় রেখে কথাটা যদি শোনা হয়, তাহলে কিন্তু মনে হবে যে আমি আসলে কাকে কতটা নাড়াবো, এবং আমাকে ভাবতে হবে ওই ক্রিয়েটিভ, মানে একদম স্রষ্টার জায়গা থেকে, যে আমি আসলে আই এম দা কিং, আমি আসলে পাঠককে ছেড়ে দেব কোথেকে কোথায়। মানে পাঠক নিজেও নিয়ে যাবে, পাঠক হয়তো এর বাইরেও বিয়ন্ড দ্য টেক্সট অন্য কিছু খুঁজে পাবে, সেটা অন্য কথা। কিন্তু আমার কাছে যতক্ষণ পর্যন্ত ড্রাইভিং এটা যতক্ষণ আমার কাছে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে মেনটেন করব। সো যেটা সাদ প্রথম রেস করেছে, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা কিন্তু। তো আমার মনে হয় আমার কাছে আমার ফেরত যাই। আপনার, হ্যাঁ প্লিজ প্রসিড। আচ্ছা, তো আচ্ছা, আমি আমার অপিনিয়নটা বলি এটার ব্যাপারে। সেটা হচ্ছে আমি যখন এটা পড়ছি, বা আমার মনে হয় সবার মধ্যে এই জিনিসটা আসছে, আমরা সামান্য দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। একবার মনে হয়েছে এটা বোধহয় আসলেই একটা প্রেমের গল্প হইতে পারে, আরেকবার হয়তো এটাকে মনে হয়েছে, এই যে আমার কাছে যেটা মনে হয়েছে, আমার কাছে এক সময় গিয়ে মনে হয়েছে যে এটা হয়তো কিছু কিছু জায়গায় লাভ স্টোরি হইতে, ভালোবাসার গল্প হইতে পারে। আবার কিছু কিছু জায়গায় মনে হয়েছে না, এটা জাস্ট একটা সহজাত, যে বড় ভাই হিসেবে ছোট বোন, কিংবা জাস্ট একটা সাধারণ সহজাত একটা সম্পর্ক, এটার মধ্যে আসলে নারী পুরুষের কোনো ব্যাপার নাই, বা নারী পুরুষ
হয়ে ওঠা বা এটা একটা একটা মানবিক একটা সম্পর্ক শুধু, এর বাইরে আসলে কিছু না, এরকম মনে হয়েছে। কিন্তু সবার শেষে গিয়ে যখন আমি এটা জানতে পারলাম আর কি, যখন শামসুল হকের এটা পড়লাম, তখন উনি যেটা বললো যে আমরা যদি প্রথমেই দেখি, হ্যাঁ, রতনের বয়সটা যখন ইয়ে করে দেওয়া হয়, আহ রতনের বয়সটা যখন ফিক্স করে দেওয়া হয় যে রতন 12 বা 13 বছর বয়স, এই যে আমরা দেখি কোথায় রতনের বয়সটা কোন দিকে, উম, আহ, আচ্ছা মেয়েট, এই যে আমি আমি এটা নিয়ে এসেছি এখানে, যে মেয়েটির নাম হচ্ছে রতন, বয়স 12-13, বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না। আমাকে পিনাকি সেম এক্সাক্ট কথাটাই বলছে, পিনাকি এই জিনিসটা ধরতে পারছে আর কি, এই জন্য ওকে থ্যাঙ্কস। অন্য কেউ কি এটা ধরতে পারছে কিনা আমি জানি না। এই যে 12-13 বছর বয়স, তার মানে হচ্ছে ওই সময় কিন্তু তার কি এই ওই সময়কার হিসেবে এরকম একটা মেয়ের আসলে বিয়ের বয়স হয়ে যায়, ওরকম করে হয়ে গেছে। এবং প্রথমেই যদি লেখক এটাকে ভালোবাসার গল্প হিসেবে প্রকাশ করতে না চাইতো, তাহলে এই লেখাটা লেখার দরকার ছিল না। বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না, এটা মানে হচ্ছে তার বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু তার বিয়ে, তাকে হয়তো কেউ বিয়ে করতেছে না, বা তার বিয়ে কবে হবে এটা আসলে কেউ জানে না, এরকম একটা জিনিস দেওয়া হয়েছে। তারপরে প্রথমেই রতনকে একটা মেয়ে হিসেবে না, একটা নারী হিসেবে এই গল্পে তুলে ধরা হয়েছে, যে জিনিসটা আমি যখন প্রথমে পড়ছি আমি একদমই খেয়াল করিনি, পরে এসে আমি এই জিনিসটা জানতে পারছি। তো প্রথমেই এইটা হচ্ছে, এটা একটা ভালোবাসার গল্প হইতে পারে, সেই যুক্তির ফেভারে প্রথমে একটা যুক্তি চলে আসলো যে রতনকে আসলে এই গল্পে একটা বালিকা হিসেবে ইন্ট্রোডিউস করা হয় নাই, এখানে একটা নারী হিসেবে তাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। আচ্ছা, এরপরে আমি আসি 131 নম্বর পেজে, আমার নিচে দেখি যে আহ, এই যে উম, যখন অন্ধকার, 131, আচ্ছা 131, এই যে এটা হচ্ছে সেই পোস্টমাস্টার ব্যাখ্যা, আমি ব্যাখ্যা থেকে দেখাচ্ছি, গল্পের মধ্যে থেকে দেখাইতে পারলে আরো ভালো হইতো। এই যে আহ, যখন অন্ধকার দাওয়া একলা বসিয়া গাছের কম্পন দেখিলে কবির হৃদয়েও ঈষৎ হৃৎকম্প কবির হৃদয়েও ঈষৎ হৃৎকম্প উপস্থিত হইত, তখন ঘরের কোণে একটি ক্ষীণশিখা প্রদীপ জ্বালিয়া পোস্টমাস্টার ডাকিতেন রতন। আর কি এইখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পোস্টমাস্টারের মনেও মাঝে মাঝে আসলে কিছুটা রোমান্টিসিজম যেটাকে বলে, তিনি আসলে ওই জিনিসগুলো হঠাৎ হঠাৎ ফিল করতেন। তিনি যে ওইখানে যে একাকিত্ব তার মধ্যে কাজ করতো, কিন্তু হঠাৎ হঠাৎ তার মধ্যে আসলে রোমান্টিসিজম কাজ করতো, এই যে রতনকে যখন ডাকবো। তো আমরা দেখবো যে এখানে লেখা আছে কয়েকটি শব্দ, কবি হৃদয়, হৃৎকম্প, প্রদীপ, এই যে এই শব্দগুলো দিয়ে কি আসলে রবীন্দ্রনাথ যথেষ্ট ইঙ্গিত দিচ্ছেন না যে এই গল্পটা আসলে একটা প্রেমের গল্পের দিকে আসলে যাচ্ছে। আমি এখন আমরা আরেকটা লজিকের দিকে যাব, সেটা হচ্ছে আমরা দেখতেছি যে গল্পের মাঝখানে যখন একটা ছবি থাকে, সেই ছবির মধ্যে আহ রতন বোধহয় দেখতে পারে যে পোস্টমাস্টারের ফ্যামিলি মেম্বারদের ছবি বা এরকম একটা কিছু, তখন কিন্তু সে সেই কি বলে সেই ফ্যামিলি মেম্বারদেরকে সে নিজের মতো করে ডাকা শুরু করে। হ্যাঁ, তার মাকে ইয়ে বলে ডাকা শুরু করে, কি বলে এই যে আমি আহ, এই যে মা, লোক সেই লোকদেরকে সে মা বলে ডাকা শুরু করে, দিদি বলে ডাকা শুরু করে, দাদা বলে ডাকা শুরু করে। তার মানে এই জিনিসগুলো খুবই ন্যাচারাল লাগে। সে পোস্টমাস্টারের ফ্যামিলির মধ্যে আসলে নিজেকে দেখতে পায়, বা পোস্টমাস্টারের ফ্যামিলিকে সে নিজের ফ্যামিলি মনে করে, পোস্টমাস্টারের মাকে নিজের মা মনে করে, পোস্টমাস্টারের দাদাকে নিজের দাদা মনে করে। হ্যাঁ, তারপর কি বলে দিদিকে নিজের দিদি বলে মনে করে। তাহলে এই যে এই যেটা তার মধ্যে যে এই জিনিসগুলো ফিলিংস, এই ফিলিংস গুলো কিন্তু আসলে কোনো বালিকার ফিলিংস না, এই ফিলিংস গুলো আসলে একটা নারীর ফিলিংস। এই জিনিসগুলো আসলে প্রথমে খেয়াল করি নাই, এখন যখন আমরা এই জিনিসগুলো ব্যবহার করতেছি খেয়াল করতে পারতেছি। ওকে, তো আরো কিছু জিনিস আছে। আম, হুম, আচ্ছা, একটা কথা বলি যে একটা কনফিউশন হচ্ছিল যে এই মানে আমি এই জায়গাটায় ধরেছিলাম, ওই জায়গাটায় আর একটা জিনিস, এই যে একটা বোধহয় এই যে দ্বিধাদ্বন্দ্ব, সেটা কাজ করার পেছনে আর একটা বড় কারণ আমার মনে হয়েছে, যেহেতু 12 কি 13 বলছে ওর বয়স, বাট সেই সময় রেসপেক্টে আমি বুঝতে পারছি সেই সময় রেসপেক্টে 12-13 হয়তো বিবাহর বয়স বা বিয়ের বয়স, কিন্তু এখনকার কনটেক্সটে দাঁড়িয়ে আর 12-13টাকে তো আমি আর বিয়ের বয়স ধরি না। আমার মনে হয় মানে একটা জেনারেশন ডিফারেন্স, সেই সময় যেভাবে ভাবা হতো আর এখন যে আমি কোনো মতে আমি চেষ্টা করলেও রতনকে ওই নারীর পর্যায়ে নিয়ে যেতে পারছি না, কারণ আমার মাথায় 12-13 বছরের মেয়ে বলতে একটা মানে আমাদের সমাজের রেসপেক্টে 12-13 বছরের মেয়ে বলতে একটা ছবি তৈরি আছে না আমার। এই জন্য আমার মনে হচ্ছে যে রতনকে ওই জায়গাটায় মানে নিয়ে যেতে আমার নিজেরই কষ্ট হচ্ছে যে 12-13 বছর কি বলছে যে নারী, এটা তো হয় না। মানে এই আমার মনে হয় এই দ্বিধাদ্বন্দ্বটার জন্য আরো বেশি
করে এই গল্পটায় ওই ইয়েটা কাজ করছে, নোশনটা আমি কি আচ্ছা, আমি এই হ্যাঁ এই দ্বিধাদ্বন্দ্ব পিনাক যে পিনাক কিছু একটা কথা বলি যে 12-13 বছর এখন যে আমার ভাবনা বা আমি যে এখন ভাবি না বা ভাবি কি না, মানে আপনি বলছেন ভাবি না, সেটা আসলে কি ভাবি কি না, এটা নিয়ে কিন্তু আবার অনেকগুলো ফ্রয়েডিয়ান মানে মানে ডিসকাশন আছে, মানে যে ডিসকাশন গুলো যেমন ধরেন এখনো আছে আমাদের মানে এখানে। তো ওইটা নিয়ে আমরা আরো একটু পরে আলাপ করব, কিন্তু এটা একটা ভালো আইডিয়া, মানে আপনি একটা ভালো জিনিস রেজ করেছেন। কিন্তু মানে কেন সৈয়দ হক ওটা বলছেন সেটা মানে সেই জায়গাটা বোঝার জন্য, যেমন এটা জেনারেশন গ্যাপের জন্য না, আসলে জেনারেশন গ্যাপে যেমন ধরেন এক সময় ছিল যে ন্যাচারালি বা সমাজে বা সামাজিকতায় 13 বছর, মানে আমাদের এখানে মেয়েরা সাধারণত 13 বছরে রজবতী হয়। মানে তো ধরেন যে তার এই যে রজবতী হওয়া এবং তারপর থেকে তার যে বডি এবং মনের যে চেঞ্জ ওভার হওয়া, এই চেঞ্জ ওভারটা শুরু হয়ে যায়, যেটাকে আমরা আমাদের সোসাইটির কতগুলো নর্মসের ভিতরে আসতে হয়, এবং সেই নর্মসের ভিতর থেকে সোসাইটি আসলে একটি ডিসিপ্লিন তৈরি করেছে, এবং তার একটা কন্ট্রোল বিষয়ের জন্য রাষ্ট্রীয় ডিসিপ্লিন যে 18 বছর বয়সের নিচে বিয়ে হবে না, বা যেমন ধরেন যে 20 বছরে ছেলেকে বিয়ে করতে হবে, কারণ এটার সাথে অনেক বেশি মানে ইকোনমি যুক্ত, বোঝা গেল, এবং একই সাথে আবার সামাজিকও যুক্ত। তো এই ওই সময়ের প্রেক্ষাপটে 12-13 বছর, এবং যদি আমরা মেডিকেল সায়েন্সের দিকেও যাই তাহলেও আসলে একটি নারী শরীর প্রস্তুত হয়ে যায় বলা হয় 15 থেকে 16 দিন মধ্যে, আর তার মানে একটা ছেলের 12 বছর বা 13 বছর যে মেন্টাল স্টেটের চেঞ্জ ওভারটা হয় না, কিন্তু এই যে নারীর শুরু হওয়ার একটি বড় কারণ হয় তার এটি পুরো ফিজিক্যাল একটা ট্রান্সফরমেশন শুরু হয় তার, এই ট্রান্সফরমেশনের ভিতর থেকে তাকে একটি নতুন অভিজ্ঞতার ভিতরে ইন করতে হয়। তো ওই নারীটার যে আচরণ এবং এবং একটি পূর্ণবয়স্ক পুরুষের যে আচরণ, সেই আচরণ তাকে নোটিফাই করতে পারে। সো এইটা নিয়ে একটা বড় আলোচনা আছে, আমরা ওই আলোচনা হয়তো আরো সামনে গিয়ে আরো ডিটেল করবো, কিন্তু এখন যদি আমরা ওই আলোচনার ভিতরে ঢুকে পড়ি তাহলে এখন যে আমার যে আলোচনাটা করছে ওখানে একটু ছেদ হয়ে যাবে। আমি এটা ব্যাখ্যা আসলে করব কেন আসলে এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমাদের রাখা হলো, কেন সরাসরি বলে দিল না বা কেন একদম সরাসরি রিজেক্ট করে দিল না, এই জিনিসটা এখনই এটা রিলেটেড কোনো প্রশ্ন করতে চান নাকি আপনার আগা পরে করেন নাকি? না, এটা রিলেটেড পিনাকির কথার উপরে আমার একটা কথা ছিল, যেটা বললো যে এই সময়ের কনটেক্সটে এসে আমরা হচ্ছে এই জিনিসটা খুব একটা ভাবতে পারি না, কিন্তু আমি এখন ব্যাপারটা কি যে গল্পটা যে সময়ের, আমি আসলে যখন গল্পটা পড়বো লেখকও এটাই চায় যে আমি যাতে ওই সময় প্রেজেন্ট থাকি, সেটা আমি যে যুগেই থাকি না কেন তার গল্পটা পড়ে যেন আমি তার যুগে যাই, তার যুগে যাতে আমি রিলেট করি। সো তার যুগে রিলেট করতে হলে এখানে 15 বছর বয়স দিয়ে যে বিয়ের বয়সটা বোঝানো হয়েছে এইটা আসলে মানে ধরতে হবে আর কি, যে এটা যখন আমি পড়বো তখন এটা আসলে কাইন্ড আমার মাথায় আসবে, যখন আমি পুরো গল্পটা পড়বো তখন হয়তোবা এটা মাথায় আসার কথা, কিন্তু এই কারণ ওই মেন্টালিটিকে নিয়ে আসলে পড়তে বসতে হবে যে আমি ওই সময়টা পড়তেছি, আমি এই সময়টা পড়তেছি না, কারণ লেখাটা ওই সময় কন্টেক্সটে। এক্স্যাক্টলি, মানে তেজদীপ একটা খুব ভালো জিনিস বলেছে যে যদি আমার গল্পটা আমি যেই কালের মানুষই পড়ি না কেন, আমি সময়টাকে মানে আবার ট্রান্সফার করে ওইখানে নিয়ে যেতে পারার যে সক্ষমতা, যেটা আমরা খেয়াল করেন আবার যেটা আমরা সেমিওটিক্স এর ক্লাসে আমরা ফটোগ্রাফ নিয়ে করতেছিলাম যে ছবিটা কোন সময়, আর ছবিটা আসলে মানে এই ছবিটা আমাকে ওই ছবিটাকে ফেরত নিয়ে যাবে কিনা, ওই সময়টাতে ফেরত নিয়ে যাবে কিনা, মানে সেই এই এবং আমার ছবিটা যখন আরো 50 বছর পরে মানুষটা দেখবে, সে আসলে তার কালে দাঁড়িয়ে দেখবে নাকি সেটা আমার কালে সে নিয়ে আসবে, মানে এই যে ট্রান্সফরমেশনটাও কিন্তু একটা বড় টেকনিকের জায়গা, যে আমি এই টেকনিকটাকে তৈরি করি। হ্যাঁ, এটা একটা দারুণ একটা জিনিস তেজদীপ বলেছে। তো আমরা আমার মনে হয় আম্মারের কাছে ফেরত যাই। ওকে, হ্যাঁ, ওকে, আমি এটা নিয়ে আসলে বলবো যে আসলে এই একটা অর্ধেক একটা ব্যাপারে যে রাখা, সরাসরি বলেও না দেওয়া যে এটা আসলে এরকম, বা সরাসরি উনি কিন্তু এইভাবে জিনিসটা যে হাইড করলো বা একটু সরাসরি যে বলা হইলো না এটা আসলে কেন হইলো, এটা আসলে আমি বলবো। তো আমরা এরপর আমরা আরো একটা লজিকে যাব, যখন রতন জানলো যে পোস্টমাস্টার আসলে এখান থেকে চলে যাচ্ছে, তখন সে
পোস্টমাস্টারকে কোশ্চেন করেছিল যে দাদা বাবু আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে? তখন পোস্টমাস্টার উত্তরে বলেছিল সে কি করে হবে। তার মানে এরপরেই রবীন্দ্রনাথ লিখলো যে এরপরে সে হয়তো সেই রাতে সারা রাত সে ভাবলো, সমস্ত রাত্রি স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্যধ্বনির কণ্ঠস্বর বাজিতে লাগলো। ওই যে হেসে হেসে যে বললো তুমি আমার বাড়িতে কিভাবে যাবা, সে কি করে হবে, এই কথাটা বোধহয় তার সারা রাত ধরে সারা দিন ধরে তার মাথার মধ্যে বাজতেছে। এই যে তার মাথার মধ্যে নাড়াচাড়া করতেছে, এখানে আসলে বলা হলো এটা কি আসলে প্রেমের সংকেত নয়? তো আমরা এই জিনিসটার মধ্যে গিয়ে আবার বুঝতে পারি। এবং সবার শেষে যে মেইন যে আরো একটা জিনিসটা বললে আরো পুরোপুরি ক্লিয়ার হবে। সবার শেষে যখন যেমন পোস্টমাস্টার চলে যায় এবং পোস্টমাস্টার যখন রতনকে বলে রতন আমার জায়গায় যে নতুন লোকটি আসবেন তাকে বলি দিয়ে যাব যে তিনি যেন তোমাকে আমারই মতন যত্ন করেন এবং তোমাকে কিন্তু রতন বলে যে তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না। এরপরে রবীন্দ্রনাথ আসলে ওই যে নিজের কথাটা বলে আর কি, নিজের মতটা, ওই যে আমি যেটা বললাম প্রথমে কেন ফার্স্ট পার্সনে নিয়ে আসা হয়েছিল, এরপরে তিনি নিজের মতটা দেন যে কি বলে এই যে কিন্তু নারীর হৃদয় কে বুঝবে, নারীর হৃদয় কে বুঝবে, এই জায়গায় কিন্তু রবীন্দ্রনাথ বালিকার হৃদয় বলেন নাই, সরাসরি বলছেন নারীর হৃদয়। এই নারীর হৃদয় আর বালিকার হৃদয়ের মধ্যে পার্থক্য আছে। রবীন্দ্রনাথ কেন এই ধরনের একটা আমাদের একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রাখলো, একবার কখনো পুরোপুরি বলে দিল না যে এটা আসলে একদম প্রেম, আবার কখনো পুরোপুরি বলে দিল না যেটা আসলে জাস্ট একটা ছেলে মানুষই, এরকম কোনো কিছু বলে দিল না। কারণ আমাদের আগে আসলে রতনের বয়সটা দেখতে হবে। রতনের বয়স হচ্ছে 12 থেকে 13 বছর। ও জাস্ট সদ্য ওর যে কি বলে শৈশব থেকে পার হয়ে ও ওর যে যৌবন যে জিনিসটা সেটার মধ্যে ও পদার্পণ করতেছে। তো ওর মধ্যে দুইটা সত্তা কাজ করে, আমার যেটা মনে হয় ওর মধ্যে দুইটা সত্তা কাজ করে। সেটা সেই সত্তার একটা অংশ জুড়ে আছে ওর ছেলে মানুষই একদম শৈশব যেটাকে বলে, আর একটার মধ্যে আছে যে নতুন যে ফিলিংস গুলো আসে বড় হইলে সেই ফিলিংস গুলোর মধ্যে আছে। তো ও যখন এই জিনিসটা নিয়েই তো এর মধ্যে ও যখন আর কি এই এরকম পোস্টমাস্টারের মতো একজন পুরুষকেও দেখে তখন ওর মধ্যে ওই জিনিসগুলো ওই ফিলিংস গুলো আসলে আসতে থাকে। কিন্তু এটাকে যদি আমি পুরোপুরি নারীর ফিলিংস গুলো চালাই দিই তখন আমি ওই রতনের ছেলে মানুষগুলো আনতে পারবো না আর কি। রতন যে ছোট বা ওই যে মাত্র যৌবন দর্পণ করলো সেই ফিলিংস গুলো আমি আনতে পারবো না। তো এই জন্যই এমন একটা ভাবে এই জিনিসটাকে উপস্থাপন করা হয়েছে যে আমরা দুটাকে মিক্স করতে পারি যে এটা আসলে খুবই ছেলে মানুষই, খুবই ছোট একটা বাচ্চার বড় হওয়ার সময় যে তার যে প্রথম প্রেম বা প্রথম যে ভালো লাগার ব্যাপারটা সেটার জন্য আমরা রিলেট করতে পারি। এই জন্য বোধহয় এরকম একটা ইয়ে করা হয়েছে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। আচ্ছা, আমার হ্যাঁ, আমি একটু অ্যাড করতে চাই এখানে। আচ্ছা, এখানে একটা জায়গায় বলা হয়েছে যে নারী হৃদয়ের কথা, আর এর আরেকটু পরে আরেকটা লাইন আছে এখানে যেখানে হলো পোস্টমাস্টারের কথা বলা হয়েছে যে এই তথ্য হৃদয় হইল জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে ফিরিয়া ফল কি। তো আমার কাছে যেটা মনে হইতেছে যে এখানে আসলে রতনের মধ্যে এই যে শৈশব থেকে কৈশোরে বা যৌবনে পড়ার সময় যে আবেগটা, মানে আবেগের যে ট্রান্সফরমেশনটা যে আবেগের ফলে যে নতুন ফিলিংস বা এটা যে আসলে তোমার আসল রিয়েল ফিলিংস কিনা বা এরকম একটা কনফিউশন থাকে, কনফিউশনটা ফুটাই তুলতে চাইছে। আর মানে আদার সাইড যেখানে পোস্টমাস্টারকে দেখানো হয়েছে অনেক ম্যাচিউর টাইপের, এই যে একটা লাইন এই তত্ত্বের উদয় হইলো জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে, সেটা একটা আবেগে, তার মধ্যে আবেগ নাই তা না, তার মধ্যে আবেগ থেকে যে সে বুঝতে পারতেছে সেটা আবেগ, তা আসলে ভালোবাসা না। তো আমার মনে হয় এই জিনিসটাই দেখাইতে চাইছে যে যখন মানে একটা শব্দ কৈশোরে পা দেওয়া আর একজন মানে প্রাপ্তবয়স্ক তার চিন্তার যে ডিফারেন্সটা বা তার বোঝার ডিফারেন্স এরকম কিছু না আমার কাছে মনে হয় এটা যখন ট্রানজিশন একটা পয়েন্ট আছে না আর কি, তুমি এখন পুরোপুরি একদম বড় হয়ে যাও না, তুমি একদম এখনো শৈশব আর কি, পুরোপুরি শৈশবেও নাই, তুমি এখন পুরোপুরি যৌবনেও নাই আর কি, একটা ট্রানজিশন পয়েন্ট। ওই সময় যে ফিলিংস এর যে জটিলতা তৈরি হয়, তুমি একদম নারীদের মতো ম্যাচিওরলি জিনিসটা এক্সপ্রেসও করতে পারো না, আবার তুমি একদম বাচ্চাদের মতো জিনিসটাকে সহজভাবেও নিতে পারো না আর কি, দুইটার মধ্যে যে একটা দ্বন্দ্ব। এবং ওই সময় যে জিনিসটা হয় একটা, তুমি যখন একটা পুরুষ মানুষকে দেখলে যে ব্যাপারটা রতনের হয়েছে এক্স্যাক্টলি এই জিনিসটাই হয়েছে, ও একদম একটা ম্যাচিওর নারীর মতো জিনিসগুলোকে ইয়ে করতে পারে নাই, ফিল করতে পারে নাই, আবার একদম ছোট বাচ্চাদের মতো জিনিসটাকে একদম সহজ আবেগ হিসেবে নিতে পারে নাই। তো ওর মধ্যে একটা নারী সত্তা এবং শিশু সত্তা দুইটা জিনিসই কাজ করছে, আমার কাছে এই জিনিসটা মনে হয়েছে।
হ্যাঁ আমার আরেকটা জিনিস যেটা হচ্ছে আমার একটা কনফিউশন আর কি, কনফিউশন মানে একটা জিনিস অ্যাড করি আর কি, যে এইখানে যেরকম নারী এবং বালিকা দুইটা পার্টি একটা মেয়ের দেখানো হয়েছে, মানে দুইটা জিনিসই পাশাপাশি দেখানো হয়েছে একসাথে। এবং তুমি যদি এখানে পোস্টমাস্টারের কথা বলো তাহলে ওরও হচ্ছে নিউ এজের একটা ব্যাপার দেখানো হয়েছে। তো এটা কি এরকম হইতে পারে যে এটা হচ্ছে যাতে যে এজের মানুষ, সেটা কম এজের হোক বা আমার বাবার বয়সী হোক বা আমি হই বা আমার থেকে আমার ছোট ভাইটা হোক, যারাই এটা পড়ুক তারা যাতে তাদের জায়গা থেকে রিলেট করতে পারে। একটা নারী যদি পড়ে সে যাতে তার নারীত্ব থেকে রিলেট করতে পারে, যেহেতু নারীর মানে ফিলিংস এর কথা কিছু জায়গায় বলা হয়েছে। বা একটা বালিকা যদি পড়ে সে যাতে, একটা মেয়ে যদি পড়ে সে তার জায়গা থেকে যাতে রিলেট করতে পারে। এটা কি এই জন্য এরকম মানে একটা কি বলবো একটা ডিলেমা ক্রিয়েট করা হয়েছে যে দুইটা জিনিসই পাশাপাশি দেখানো হয়েছে কিন্তু কোনো কিছু ক্লিয়ার করা হয়নি? হ্যাঁ, আমি তো এই জিনিসটাই বললাম যে দুইটা জিনিসটাকে একদম, এখন যদি আমি দেখাইতাম যে এরকম সরাসরি বলে দিতাম যে এটা একটা নারীর প্রেম বা নারীর ফিলিংস, বা আমি যদি বলে দিতাম যে এটা নারীর ফিলিংস না, এটা জাস্ট একটা বাচ্চার একটা জাস্ট এতদিন একসাথে থাকার পরে যে অ্যাফেকশনটা তৈরি হয়, পছন্দটা, এটার মধ্যে কোনো নারী ঘটিত ব্যাপার নাই, এটাও আমি সরাসরি বলতেছি না, আবার ওইটাও আমি সরাসরি বলতেছি না। আমি জাস্ট এটার একটা, ওখানে জাস্ট একটা মিক্স আপ তৈরি করা হয়েছে ওই সময়কার আসলে ফিলিংসটা বোঝানোর জন্য। আর এটা এমনও হতে পারে যে তোমার এইখানে গল্পের ভিতরে একটা কনফিউশন রেখে, গল্পের ভিতরে বিভিন্ন ধরনের ধারণা একসাথে রেখে এটা আলটিমেটলি যেটা পাঠকের একটা আলোচনার জায়গা তৈরি করা, যে পাঠকের একটা ইন্টারপ্রিটেশনের, পাঠকের একটা চিত্র ইন্টারপ্রিট করার জায়গা তৈরি করা। এটা কিন্তু ডিলেমা নাই, ব্যাপারটা হচ্ছে ডিলেমাটা যখন আমি যখন অ্যাজ এ রিডার হিসেবে পড়তেছি তখন আমার কাছে এটা ডিলেমা একটু লাগতেছে, কিন্তু যখন আমি এটা ব্যাখ্যা পড়লাম আমি এটা মোটামুটি কনফার্ম হইলাম আর কি। ডিলেমাটাও যখন তুমি ধরতে পারো এটা ডিলেমা, তখন কিন্তু আসলে এটা ডিলেমা থাকে না, তুমি কিন্তু বুঝে ফেলো যে এটা ডিলেমা না, আমি ধরে ফেলছি যে এই ডিলেমাটা। মানে আমি তোমাকে বললাম যে হচ্ছে যে এইখানে একটা কনফিউশনের মতো, কনফিউশন না ধরো মানে একটা ক্যারেক্টারেরই দুই তিনটা পার্ট দেখায় যে একটা গল্পকে কতভাবে ডিসক্রাইব করা যায়, মানে পাঠকের একটা আলোচনার জায়গা রাখা হয়েছে নাকি, যে মানে যেরকম তুমি এটাকে একভাবে ডিসক্রাইব করলা, সাদকে প্রথমে জিজ্ঞেস করার পরে সাদ কিন্তু বলছিল যে এটা একটা প্রেমের স্টোরি না। সো এক একজন পাঠকের কাছে এক একটা আলোচনার জায়গা কিন্তু একই গল্প একই ক্যারেক্টার তৈরি করে। কিন্তু আমি তো লজিক দেখাই দিলাম যে কয়েক জায়গা থেকে, এটা আমার নিজের লজিক, আমার নিজের বলা। রবীন্দ্রনাথ নিজে এখানে উল্লেখ করছে বেশ কয়েক জায়গায় ও নারী সত্তাকে টেনে আনছে রতনের, তো এখানে বলে দিতে একটা ওই জায়গাতে আসলে পদার্পণ করে ফেলছে, তো ওই জায়গা থেকে এটা এরকম স্টোরি। ঠিক আছে, আচ্ছা আমি এই আলোচনাটা একটু পরে যাই, আপাতত এটা শেষ। তো এরপর আমি শেষে গিয়ে আমরা যে লাইনটা দেখতে পারবো সবার শেষে গিয়ে, যে যেটাকে বললাম যে জন্য আসলে ফার্স্ট পার্সন আনা হয়েছিল ইচ্ছা করে, হ্যাঁ, যেন যেন শেষে গিয়ে লেখক নিজের কিছু মতামত কি বলে, নিজের কিছু মতামত যেন তুলে ধরতে পারে, এবং সেই জিনিসটাই আমরা একদম গল্পের শেষে, আমি একটু স্ক্রিনটা আবার শেয়ার করবো, আমার একটু আগে দিতে হবে, 125 পেজ। হ্যাঁ, এই যে আমরা গল্পের একদম শেষে দিয়ে দেখি এইখানে লেখক আসলে নিজের কিছু বলছে। হায় বুদ্ধিহীন মানব হৃদয়, ভ্রান্তি কিছুতেই ঘটে না, কি এটা কিন্তু তার মতামত নাকি মানব হৃদয়কে সে বুদ্ধিহীন বলতে, মানব হৃদয়কে বুদ্ধিহীন বলতেছে। ভ্রান্তি কিছুতেই ঘটে না, যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে, মানুষ যখন ভুলটা করে ফেলে তখন অনেক পরে গিয়ে সে আসলে যুক্তিশাস্ত্রের ব্যাপারটা বুঝে, এবং প্রবল প্রমাণকে বিশ্বাস করিয়া মিথ্যা আশোকে দুই বাহু পাশে বাঁধিয়া বুকের ভিতর প্রাণপণ ঝরিয়া ধরায় ধরে। আর কি মানুষ তখন ভুল সত্যের জিনিসগুলো বুঝতে পারলো, মানুষ আসলে তখন ভুলটাকে চুজ করে ফেলে, এবং একসময় যখন সেই ভুলটা তাকে একদম নিঃস্ব করে দেয় তখন তার আসলে যে চেতনা হয় যে এটা আসলে কি হইলো, কিন্তু তাতেও তার আসলে তার চেতনা আসলে পুরোপুরি উদয় হয় না, সে আবার দ্বিতীয় ভুল করার জন্য সে ব্যাকুল হয়ে থাকে আর কি। এরকম একটা মতামত যে রবীন্দ্রনাথ দিবে শেষে গিয়ে, এটা কিন্তু এই পুরো গল্পের যে টুইস্টটা বা পুরো গল্পের যে সারাংশটা, এটা কিন্তু এই লাইনটাই এইটা দিবে বলে আসলে সে প্রথম থেকে খুব ইন্টেনশনালি নিজের একটা জায়গা তৈরি করছে এই গল্পে, যেন সে এই লাইনটা বলতে পারে সবার শেষে গিয়ে। যদি সে আর কি এরকম প্রথম থেকে যদি একটা জিনিস না আনতো, তাহলে এরকম একটা বাক্য তাকে হয়তো গল্পের কোন একটা চরিত্রের মধ্যে থেকে বলা লাগতো, সেটা সে নিজে বলতে পারতো। তো সে ইচ্ছা করে এই জিনিসটা তৈরি করছে যেন পরবর্তী দিকে তার নিজের মতামতটা খালি এই জায়গায় না, গল্পের মাঝখানে বেশ কয়েক জায়গায় সে নিজের ফিলোসফি, যেটাকে বলে নিজের ফিলোসফি সে তুলে ধরছে। তো আমরা যখন লিখবো তখন দেখা যাবে আমাদের অনেক ফিলোসফি থাকবে, আমাদের এই জিনিসগুলো আমরা আমাদের গল্পের মধ্যে দিয়ে তুলে ধরতে চাবো, তখন আমাদেরকে আসলে এরকম বই বের করে নিতে হবে। এমন না যে রবীন্দ্রনাথের মধ্যে সবসময় একটা ফার্স্ট পার্সন এনেই আমাদের এরকম করে আমাদের ফিলোসফি ঝাড়তে হবে। আমরা চাইলে কোন একটা ক্যারেক্টারের মাঝখানে যে সেই ফিলোসফি ঝাড়তে পারি, আমরা চাইলে যে কারো মুখ থেকে ঝাড়তে পারি, বা আমরা চাইলে এরকম করেও ঝাড়তে পারি।
তো আমাদের আমরা নিজেদেরকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের নিজেদের কথাগুলো কাউকে না কাউকে দিয়ে এই গল্পের মধ্যে থেকে বলাইতে হবে। তাহলে রবীন্দ্রনাথ সেটাই আসলে এই তার স্টাইল দিয়ে করছে, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমি আমার ইয়েটা শেষ করবো, আমি জাস্ট আর 1-1.5 মিনিট নিব। এটার উপর ছোট্ট একটা সিনেমা আছে সত্যজিৎ রায়ের, 40 মিনিটের মতো, আমি সেটা কালকে দেখছি। তো সেই সিনেমায় আমি যখন এটার এটার কল কবজা যেটাকে বলে, কল কবজা যখন পড়লাম, পড়ার পরে যখন সিনেমাটা দেখলাম, সত্যজিৎ রায় কিন্তু ওই সিনেমাতে রতনকে একদম পুরো দস্তুর শিশু হিসেবেই তুলে ধরছেন আর কি। এখানে তার তিনি হয়তো খেয়াল করছেন কি করেন না জানি না, তিনি রতনকে পুরোপুরি শিশু হিসেবেই একদম তুলে ধরছেন, এবং শিশু না, তাকে একদম বোন হিসেবে। আমি আজকে একজন আমাদের উদাস যখন এই গল্পটা পড়তেছিল, তখন আমি ওকে বলছিলাম যে সিনেমা তুই, আমি তো এটা অনেকদিন আগে পড়ছি, ও যখন পড়তেছিল তখন আমি বললাম তুই যখন এটা পড়বি পুরোপুরি ভালো করে আমাকে একবার বলিস তো যে পোস্টমাস্টার কখনো রতনকে বোন বলে সম্বোধন করে কিনা। ওকে আমি যখন এটা জিজ্ঞেস করছি, ও যখন পুরোটা পড়ছে, ও বলছে কোথাও এই সম্বোধন করে নাই। আই হোপ তোমরা যারা পড়ছো তোমরা বোধহয় এরকম কোথাও দেখো নাই যে বোন বলে সম্বোধন করে। বোন বলে সম্বোধন করে নাই, কিন্তু হ্যাঁ। এক একটা পার্টে এক একটা আচ্ছা। ক্রিয়াপদের কারণে রতনের এক একটা ক্যারেক্টার বুঝতে বাইরে পারছি, আসছে। কিন্তু কখনো সরাসরি সম্বোধন করে নাই। না না, কোনো কিছুই সরাসরি সম্বোধন করে না। সত্যজিৎ রায়ের যে সিনেমাটা, সেই সিনেমার মধ্যে সরাসরি এরকম একটা কনভারসেশন আছে যে পোস্টমাস্টার রতনকে বলতেছে তুই তো আমার ছোট বোনের মতো, এরকম করে বলতেছে। তার মানে সত্যজিৎ রায় নিজের সিনেমাতে এই গল্প থেকে উনি এভাবেই জিনিসটাকে গ্রহণ করছে, যে ইনি এটাকে আসলে পুরোপুরি একটা রতনকে একদম শিশু হিসেবেই ধরছে, নারী হিসেবে ধরে নাই, এবং তাদের সম্পর্কটাকে একটা ভাই বোনের সম্পর্কের মধ্যে দিকে তিনি তার সিনেমাতে ইন্ট্রোডিউস করছে। তিনি কি এই জিনিসটা খেয়াল করে নাই, বা তিনি নাকি খেয়াল করেই আসলে এই জিনিসটা করলো? তোমার এই কথাটা আমি একটা উত্তর দিতে পারি, এই যে হ্যাঁ, সত্যজিৎ রায় যে কথাটা বলে। হুম। ব্যাপারটা হচ্ছে খানিকটা এরকম যে মানে যখন মানে এটা সাহিত্য চর্চাতে অনেকদিন ধরে হয়ে এসছে, মানে শেক্সপিয়ারের কিছু নাটকেও দেখা যায় এটা। কোনো একটা গল্প বা কোনো একটা অংশ থেকে যখন আমি একটা নতুন কিছু বানাই, তখন আর্টিস্ট লাইসেন্স বলে একটা জিনিস কাজ করে, সেখানে হ্যাঁ, হ্যাঁ, কিছু add করা হয়। লিবার্টি নেয় যে আমি আমার মতো সত্যজিৎ করে কিন্তু একটা অ্যাড করছে, একটা করিয়ে দেব। পাগলকে অ্যাড করছে সত্যজিৎ। হ্যাঁ, এই আর গল্পে, সত্যি এই আর্টিস্ট লাইসেন্সটা ইউজ করেছে যে হ্যাঁ, লিবার্টিটা নেওয়ার জন্য। এই মানে সত্যজিৎ রায়ের ইন্টারপ্রিটেশন ওর কাছে যেটা সবচেয়ে ক্লোজ মনে হয়েছে, ওর যাপনের মধ্যে দিয়ে যেটা সবচেয়ে মনে হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট, ও সেটাকে ইউজ করেছে। এই মানে এই আর্টিস্ট লাইসেন্সটাও ইউজ করতে পারে, হ্যাঁ, মানে এটা করা যায়। জেনে শুনে লিবারেটরি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো সত্যজিৎরা কিন্তু Liberty করে। ও কিন্তু একটা পাগলকেও এই গল্পের মধ্যে আনছে, যেটা আসলে আসলে জেনুইন গল্পের মধ্যে ছিল না। তিনি একটা ক্যারেক্টার এই জিনিসটা তুমি শেক্সপিয়ারের বহু ড্রামার মধ্যে দেখতে পাবে যে এটা লিগ্যাল, ইটস লিগ্যাল। তো আমি সেটাই বললাম। এক মিনিট, মানে পিনাক যেটা বলেছে সেটা ঠিক আছে, সেটা তো ধরেন হচ্ছে রাইটের প্রশ্ন, কিন্তু রাইটের চেয়ে বড় কথা হচ্ছে আমার যেটাতে গুরুত্ব দিয়েছে, যেটা খুব ইন্টারেস্টিং, যে মানে রবীন্দ্রনাথের যে আন্ডারস্ট্যান্ডিং এবং আরেকজন যখন তার গল্প নিয়ে তার তিনি বানাচ্ছে, তখন তার যে ইন্টারপ্রিটেশন, দুইটা ইন্টারপ্রিটেশন, মানে এটা সঠিক বা ভুলের প্রশ্নটা হচ্ছে এটা বোঝা যে দুটো আলাদা হচ্ছে। এবং এটা খুব ইন্টারেস্টিং আমাদের এই অবজারভেশনটা, যেটা হচ্ছে যে যেমন ধরেন যে যে রবীন্দ্রনাথ যে এটা রেখে গেছে যে এই যে নারী এবং তার সাথে যে এক ধরনের অদ্ভুত প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা, সত্যজিৎ ওই জায়গাটাকে তার মতো করে নির্মাণ করেছে। অবশ্যই মানে মানে ক্রিয়েটিভ লিবার্টি তো সবারই থাকে, মানে এটা এটা অনেকগুলো ক্ষেত্রে হচ্ছে। এটা একটা লাস্ট আমরা শেষ হচ্ছে ঋতুপর্ণ ঘোষের জীবনের শেষ যে সিনেমাটাই হচ্ছে রবীন্দ্রনাথ তার পুরো মানে রবীন্দ্রনাথের গল্পের পুরো ইন্টারপ্রিটেশন সব পাল্টে দিয়েছে। হ্যাঁ, 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 হ্যাঁ। সেই সিনেমা আমরা একদম উল্টা করে সে ইন্টারপ্রিট করছে, তাই না? তো তো ওই ফিল্মের যে ইন্টারপ্রিটেশন এবং রবীন্দ্রনাথের যে ইন্টারপ্রিটেশন, মানে দুটো একদমই আলাদা। কিন্তু আব্বারের ডিসকাশন সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা হচ্ছে যে এই যে দুটো জিনিসকে দেখতে পারে, যে সত্যজিৎ কিভাবে বলছেন, রবীন্দ্রনাথ কিভাবে বলছেন, এবং আমরা কেন এইভাবে দেখছি। খুব মাথায় রাখতে হবে যে অ্যাজ এ ক্রিয়েটিভ রাইটিং ক্লাসে আমরা স্টুডেন্টরা কেন এইভাবে দেখছি। এই কারণে যে যাতে আমরা যখন কোনো কিছু বানাবো, আমরা যদি কোনো গল্পকে ধরো ফটোগ্রাফি করতে পারি, যদি আমরা সেই গল্পকে ধরে ফটোগ্রাফি করতে চাই বা সেরকম কিছু বানাতে চাই, তাহলে আমি সেটাকে কিভাবে
মানে আমার লিবার্টি গুলো কিভাবে নিব। যে এরকম ছিল যে সত্যজিৎ রায় এই গল্পটা পড়ে যেরকম আমাদের দুই ধরনের মতামত তৈরি হয়েছে, যে একটা হচ্ছে যে ওরা ভাই বোন ছিল, বা একটা হচ্ছে যে ওদের ভিতরে একটা প্রেমের সম্পর্ক ছিল, মানে অন্য একটা প্রেমের সম্পর্ক ছিল। তো সত্যজিৎ রায় কি ব্যাপারটা এরকম ছিল যে ওর কাছে যেহেতু একটা সুযোগ ছিল যে ওর ধারণাটাকে পাবলিশ করতে, তো ওর ধারণাটাকে মুভি বানায় দেখাইছে, মানে ওই গল্পটাই আছে, ওই গল্পটা যে পার্সপেক্টিভটা ও এক্সপেক্ট করতেছে, ও যেটা ধরতেছে যে এই গল্পটা এই পার্সেপশনটা ঠিক, যেটা ভাই বোন ছিল সেইটাকে ফলানো, ও সেটাকে মুভিতে ফলাইছে আর কি। ব্যাপারটা কিরকম? হতে পারে, এটা হতে পারে। একটা কি জানেন যে সাব, আচ্ছা সাব বলার আগে আমি একটা জিনিস বলি। আপনি যেটা বলছিলাম, যেমন ধরেন যে তেজদীপ যেটা বলেছে সেটা খুব ইন্টারেস্টিং, যে যেমন ধরেন যে সেটা তার আন্ডারস্ট্যান্ডিং এবং এটা তার প্যাটার্ন, কিন্তু ধরেন যে এইখানে রবীন্দ্রনাথ শ্রেষ্ঠ কেন বা রবীন্দ্রনাথ অনেক অসাধারণ কেন, যে তার একটা গল্পকে বা তার একটি কাজকে আমরা কতগুলো প্রক্রিয়ার ভিতর থেকে দেখতে পারি। মানে একজন সৃষ্টিশীল মানুষের কাজকে দেখেন, তার ইন্টারেস্টিং জায়গা হচ্ছে যে আমরা এতগুলো ডিলেমার ভিতরে ইন করি। এই যে এতগুলো জায়গার ভিতরে যাই, তখনই তো তার গল্পটা আমার কাছে আরো বেশি ইন্টারেস্টিং হয়ে উঠছে। আমার কাছে আরো বেশি সে আমাকে শুধু কতগুলো দেখেন একটা কাগজের উপরে কতগুলো শব্দ দিয়ে, কোনো ছবি নাই কিচ্ছু নাই, কতগুলো শব্দ দিয়ে সে আমাকে টেনে 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 নিয়ে যাচ্ছে, চিন্তার নানা অলিগলির ভিতরে সে ঢুকাচ্ছে। সেইটাকে ধরেন যে আবার সেটাকে যখন মানে সিনেমাটোগ্রাফির ভিতরে নিয়ে আসতেছে, তখন কিন্তু সত্যজিৎ তার ডেফিনেশন যাচ্ছে। সত্যজিতের নিজের একটা প্যাটার্ন আছে। আমি সত্যজিতের প্রথম ছবি দেখে দেখি, কারণ সত্যজিতের কাজের ভিতরে দেখবেন ভাই বোনের সম্পর্ক তার কাছে খুব সিগনিফিকেন্ট, তার প্রত্যেকটা কাজের ভিতরে। আমরা সেটা অপু দুর্গা থেকে শুরু করতে পারি। আমরা অপু দুর্গা অর্থাৎ ভালোবাসার প্যাটার্নের ভিতরে ভাই বোনের প্যাটার্ন তাকে বারবার টেনেছে। এটা হচ্ছে কি, এক একজন লোক মানুষের এক একটা প্যাটার্ন থাকে, এক একটা জিনিস তাকে টানতে থাকে, এক একটা জায়গায় সে যেতে চায়। তো ওইটা কেন যেতে চায় সেটা হলো আর একটা প্রশ্ন, কিন্তু তার প্যাটার্নে কিন্তু আমরা এই সিকোয়েন্স গুলো পাবো। ঠিক আছে, এটা খুবই মানে ইন্টারেস্টিং, এবং যেই কারণেই আম্মানের এই 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 জিনিসটা রেস করা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হয়ে উঠেছে। আচ্ছা সাদ কি জানি বলছিল? আচ্ছা ভাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সত্যজিৎ রায় যেহেতু তাকে বোন বলেছে, মানে বোন ভাবে ইয়ে করেছে, ওটা তার মাথায় আসলে কেন আসলো, আমি এই ব্যাপারে একটু বলতে চাচ্ছিলাম। যে সত্যজিৎ রায় যে ওভাবে দেখলো জিনিসটাকে, এটা কেন, এটা পিছনে রিজনটা কি থাকতে পারে? আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলি। আমার যেটা মনে হয়, সত্যজিৎ রায় যে জিনিসটা দেখাতে চেয়েছে যে রবীন্দ্রনাথ এই যে আমাদের পোস্টমাস্টার রতনকে আসলে কিভাবে দেখতো, সেই জায়গাটা মানে তার জায়গা থেকে গল্পটা বলার চেষ্টা করেছে। যেরকম একটা লাইন আছে, আমি পড়ে শোনাই, যেখানে বলা হয়েছে যে যখন পোস্টমাস্টার অসুস্থ হয় সে সময়, নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রোগ কাতর শরীরে একটুখানি সেবা পাইতে ইচ্ছা করে, তপ্ত ললাটের উপর শাখা পড়া কোমল হস্তে স্পর্শ মনে পড়ে। এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময় নারী রূপে জননী ও দিদি পাশে বসে আছে। খেয়াল করবেন, এখানে দিদি কথাটা আছে, দিদি পাশে বসে আছে, এই কথা মনে করিতে ইচ্ছা করে, এবং এ স্থলে প্রবাসী মনের অভিলাষ ব্যর্থ হইল না। এখানে দেখবেন দুটো জিনিস, একটা হলো দিদি পাশে বসে আছে এই কথাটা আছে, আর একটা হলো প্রবাসী মনের অভিলাষ ব্যর্থ হইল না, বালিকা রতন আর বালিকা রহিল না। তার মানে যে জিনিসটা এখানে কিন্তু একটা মানে জিনিস আছে যে বালিকা রতন আর বালিকা রহিল না, তার মানে বালিকা রতন যে নারী রূপে একটা নারীর যে একটা সেটা প্রকাশ হলো। হ্যাঁ, আর এখানে পোস্টমাস্টারের কাছে কিন্তু সেটা তার হয় মা বা তার বোনের মতো মনে হয়েছে। ডাইরেক্টলি বোনের কথা বলা নাই, কিন্তু তার যে মানে সাবকনশিয়াস মাইন্ডে যে পোস্টমাস্টার তাকে তার বোনের জায়গাতেও দেখতো, এই জায়গাটা কিন্তু এই জায়গাটাতে আছে। এই একটা লাইনের মধ্যে ছোট্ট, মানে হয়তো এটা পড়ার সময় খেয়ালে হয় না, কিন্তু এখানে কিন্তু আছে। আমি এই জিনিসটা কি নোট আউট করতে যাচ্ছি। এইটা খুব ইন্টারেস্টিং। মানে আমি আসলে এই জায়গাটা যেতে যাচ্ছিলাম না, কিন্তু সাদ আসলে, আমি পিনাককে একভাবে বলে যাচ্ছিলাম, তেজি বাবা ঢুকলো, আবার সাদ বাবা যেখানে টেনে নিয়ে গেল। আমি এই যে আমার এটার অ্যানসার আমার কাছে একরকম আছে একটা। আম্মার কি অ্যানসার দিতে চান? না না, আপনার অ্যানসারটা শুনি, তারপরে আমি একটু যদি অ্যাড করব। মানে যেই জায়গাটা আমি যেতে যাচ্ছিলাম না সাইকোঅ্যানালিসিসের, সেই জায়গাটাতে আমাদের সাদ আমাকে কি আরেকবার বলতে পারবে এটা কত নাম্বার পেজ একটু বলুন তো, আমি বাক্যটা একবার পড়তে চাচ্ছি। আচ্ছা, আমার কাছে যে নাম্বার ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। যে শরীরটা ভালো হচ্ছে না, দেখো আমার হাত দিয়ে,
আচ্ছা তুমি আমাকে একবার রিডিং করে শোনাও তাহলে। আচ্ছা, এখানে বলা হয়েছে যে পোস্টমাস্টার কাতর স্বরে বলিলেন, শরীরটা ভালো বোধ হচ্ছে না, হ্যাঁ। দেখ আমার কপালে হাত দিয়ে। এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রোগ কাতর শরীরে একটুখানি সেবা হয়তো, তপ্ত ললাটের উপর শাখা পড়া কোমল হস্তের স্পর্শ মনে পড়ে। এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময়ী নারী রূপে জননী ও দিদি পাশে বসিয়া আছেন, এই কথা মনে করে ইচ্ছা করে। আচ্ছা ওকে ওকে, আমার একটু ইনাফ ইনাফ। ওকে, এই জায়গাটা আমি এমন একটা এটা হচ্ছে ও এটাকে বলছে জননী হিসেবেও বলে নাই বা দিদি হিসেবে বলে নাই, এখানে জাস্ট একটা ক্যারেক্টারাইজ করা হয়েছে আর কি। তোমার যদি জ্বর হয় বা তোমার যদি কিছু হয়, আমি যদি তোমার সেবা করি, আমি আমি কিন্তু ছেলে, কিন্তু এই যে সেবা করার যে থটটা, সেবা করার থটটা অনেকটা মা দিদি এই মানুষদের সাথে খুব বেশি যায়। তো আমি এজ এ ছেলে হিসেবে তুমি যখন অসুস্থ হবা, তোমার যখন আমি সেবা করবো, তখন আমি তোমার কাছে আসলে মা দিদি হিসেবেই আবির্ভূত হবো আর কি। ব্যাপারটা আসলে এরকম করে উনি দেখাইছে যে ওনার কাছে মনে হচ্ছিল ওই ছোট বাচ্চাটাই যেন তার মা হয়ে যেতেছে বা তার দিদি হয়ে যেতেছে, মানে এমন ভাবে তাকে সেবা করতেছে। তো এখানে ওটা ওটা আসলে ওর ইমেজিন ওই সময় যদি কোনো একটা চাকরও থাকতো তারও ওইটাই মনে হইতো বোধ হয়, যে তার সেবাটা পেয়ে আসলে ওই যে মা দিদির যে সেবাটা, ওই জিনিসটা চলে আসতো। তো এটা দিয়ে আসলে মূলত জাস্ট ওই ক্যারেক্টারটাকে ক্যারেক্টারাইজ করা হয়েছে, কিন্তু এটা দিয়ে আসলে এইখানে হচ্ছে যে আপনার মানে সাইকোঅ্যানালিসিস এবং ফ্রয়েডের একটা জিনিস নিয়ে আরো বেশি কাজ করেছে আপনার অ্যান্থ্রোপোলজি, একটা গ্রুপ আছে আমেরিকান গ্রুপ, এটাকে বলে কালচার এন্ড পার্সোনালিটি গ্রুপ। ওরা কাজ করেছে মানে এই কাজটার ভিতরে আসলে যেটা দেখানো হয় খুব দীর্ঘভাবে, যেমন সেটা হচ্ছে যে মানে এইটাকে আমরা বুঝতে পারি এরকম করে যে ইলেকট্রা কমপ্লেক্সের ভিতর থেকে চোখে দেখেই কিন্তু তার মানুষ প্রথম চোখ থেকে দেখে, এটা তার বড় ইনপুট ডিভাইস। সো এইটা থেকে দেখার ভিতরে তার কিন্তু কাম মোহ এগুলো তার জাগ্রত হয়। আমরা যদি না দেখতে পাই তাহলে কিন্তু আবার অনেক কিছু জাগ্রত হওয়ার সুযোগ কমে যায়। তো সে এই কারণে তার দুটো মানে ছোড়া বের করে তার নিজের চোখে দিয়ে দেয় শেষ পর্যন্ত, ও মারা যায়। এরকমই হচ্ছে গল্পটা। তো এইটা দিয়ে আর কি সাইকোঅ্যানালাইসিসের লোকজন যেটা দেখানোর চেষ্টা করেছে যে ধরেন যে এখনো পর্যন্ত আপনি নিজেকেও প্রশ্ন করতে পারেন, আপনারা যারা এখানে আছেন সেটা নিজেকে প্রশ্ন করতে পারেন আমার একটি নারীকে কেন ভালো লাগে। প্রথম ভালো লাগে তার চেহারা দেখে সুন্দর, কৈশোরে আসলে এই ঘটনাটা ঘটে যে সে দেখতে সুন্দরী হয় বলে আমরা তার প্রেমে পড়ে যাই। তারপরে আরেকটা কাজ হয় যে তার আচরণের ভিতরে, আমরা যখন একটু বড় হই তার ভিতর থেকে আচরণ থাকে, সেই আচরণের ভিতরে একটি কেয়ারিং থাকে। আর আমার কাছে বা আপনার কাছে কেয়ারিং এর যে জ্ঞান তত্ত্ব তৈরি হচ্ছে, সেই জ্ঞান তত্ত্ব তৈরি হচ্ছে আমার বেড়ে ওঠার, আমার ফ্যামিলি, আমার মা, তার ভিতর থেকে। অর্থাৎ আমার কাছে আমার মা যে কেয়ার করার কৌশল, সেই কৌশলটা তখন আমি খুঁজি ওই নারীর ভিতরে। এবং আসলে যেই যে নারীর ভিতরে যে যার এইগুলো খুঁজে পায়, সে আসলে তার প্রতি বেশি ডিভোটেড হয়, বেশি আকৃষ্ট বোধ করে, ভালোবাসেন। এবং হয়তো তার মায়ের চেহারার কোথাও মিল আছে, তার আচরণের চেহারার চেয়ে আচরণের মিলগুলো খুব কাজে দেয়। আর এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে ছোটবেলায় দেখা যায় যে যে শিশু বাচ্চাটা মাকে জড়ায় শুয়ে থাকে, সে কখনো কখনো তার বাবাকে শত্রু মনে করে পাশে বসে, যে সে বাবা মায়ের মাঝখানে শুতে চায়, কারণ সে বাবাকে মায়ের কাছে যেতে চায়। মানে তার কাছে মনে হয় তার মাই প্রধান এবং তার মাই তার সম্পত্তি এবং মাকেই সে অধিকারে রাখবে। ছোটবেলা থেকে আমরা এই জ্ঞান তত্ত্বের ভিতরে এবং এই অ্যাটাচমেন্টে বড় হই। অতএব আমি যখন কোনো নারীকে দেখি, ভালোবাসার জায়গা থেকে দেখি বা যৌনতার যে কথা বলি, ভাই সে যৌনতা খুবই খুবই একটা পর্যায়ে, কিন্তু যৌনতাই কিন্তু আমাদের প্রেমের একমাত্র মানে সহায়ক জিনিস না। কিন্তু আমার যে ভালোবাসাবাসীর অন্যগুলো জিনিসগুলো আমার কাছে অনুদিত হয় তার কেয়ারিং এর ভিতর থেকে। মেয়েটি ও ছেলেটির ভিতরে তার বাবার মতো কেয়ারিং, প্রোটেক্টিভনেস, তার জন্য উতলা হওয়া, এই ঘটনাগুলো মেয়েটিও পছন্দ করতে থাকে। অতএব যেই মেয়েটি একসময় একা একা ইউনিভার্সিটিতে আসতে পারতো, তারপর যখন প্রেম হওয়ার পরে ছেলেটি তাকে বাড়িতে পৌঁছে দেয়, বাড়ি থেকে নিয়ে আসে। অতএব কিন্তু মেয়েটা কিন্তু এমনি আসতে পারে, কিন্তু তার ভিতরে যে সেন্স অফ প্রোটেক্টিভনেস, সেন্স অফ কেয়ারিং, সেন্স অফ এইটা কিন্তু আসলে ওই যৌনতাকে বলি আমি বা সেক্সুয়ালিটিকে বলি, সেটাকে কত পিছিয়ে যায়। অতএব আমি আসলে ভালোবাসার যে জায়গাগুলো বলি, যেটাকে আসলে রবীন্দ্রনাথ বলছেন বোনের জায়গা থেকে, বা রবীন্দ্রনাথ বলছেন যে সে আসলে দিদির মতো মনে হচ্ছে, আসলে
আমার প্রেমিকার ভিতরেও আমার দিদি চলে আসছেন, আমার প্রেমিকার ভিতরেও আমার মা চলে আসছেন। এই এই যে অতএব এইটা একটা অদ্ভুত কমপ্লেক্স, মানে সাইকোলজিক্যাল জায়গায় আমরা একটা অদ্ভুত কমপ্লেক্সের মধ্যে থাকি। আপনি বা আপনারা এখনো পর্যন্ত এমন কোন নারীর সাথে প্রেম শেষ পর্যন্ত করেন না, মানে আপনি হয়তো কোনো কোনো নারীর সাথে যৌন সম্পর্ক তৈরি করতে পারেন বা করতে পারেন, সেটা যে ক্ষণিকের ব্যাপার, কিন্তু যদি সত্যি ভালোবাসার সম্পর্কের ভিতরে যুক্ত হন, সেইখানে আসলে এই ডাইনামিক্স গুলো কমপ্লেক্স ম্যাট্রিক্স তৈরি হয় আমাদের মাথার ভিতরে এই কমপ্লেক্স ম্যাট্রিক্স হয় বলেই আমাদের টেক্সট গুলো, আমাদের কবিতা গুলো, আমাদের মানে মানে যেমন মোনালিসার ছবিটা এই কারণে আমাদের কাছে আজও নতুন নতুন ইন্টারপ্রিটেশন নিয়ে আমাদের কাছে হাজির হয়, কারণ এই ডাইনামিক্স, মানে এটা কোনো একপাক্ষিক ডাইনামিক্স নাই, কিন্তু একটা লিনিয়ারিটি নাই, কিন্তু এটা আগে পরেও নাই, কিন্তু সিকোয়েন্সও থাকে না সবসময়। অর্থাৎ এই ডাইনামিক্স কে যদি আমরা বুঝি, তাহলে তাহলে এটা যে সোজাসুজি মানে সত্যজিৎ যদি বোন বলে থাকেন, সেইখানে আসলে রবীন্দ্রনাথের পোস্টমাস্টার যতটা ক্রিয়েটিভলি জিনিয়াস হয়ে ওঠে, তাহলে সত্যজিতের কিন্তু পোস্টমাস্টার অতটা জিনিয়াস তাহলে আর হয়ে থাকেন না, কিন্তু যদি আমি ডিফাইন করে ফেলি জায়গাটাকে। আমি বুঝতে পেরেছি? অতএব মানে মানে ইন্টালেকচুয়ালিটি এবং ক্রিয়েটিভিটির যে ইন্টারাকশন, এবং আম্মারকে আমি ওই সময় ধন্যবাদ দিয়েছি, এখনো ধন্যবাদ দিই যে সে এই ইন্টারাকশনটাকে মানে আমাদের সামনে এসে হাজির করতে পেরেছে। এবং আমার মনে হয় যে আমার এই কথাতে আপনারাও অনেকটা বুঝতে পেরেছেন যে গল্পটা কিরকম। আর আরেকটা জিনিস বলে দেই যে কালচারাল পার্সোনালিটি গ্রুপ হচ্ছে রুথ বেনেডিক্ট অ্যান্ডারসন, তারপরে এডওয়ার্ড সাপির। এরা যেমন আমরা কালচারাল মানে আমরা হিস্ট্রিক্যাল পার্টিকুলারিজম নিয়ে কথা বলেছিলাম, মনে আছে কিনা আপনাদের ক্লাসে, বিশেষ করে মানে বোয়াসকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম, আমেরিকান অ্যানথ্রোপোলজির জনক বলেছিলাম। এরা সব বোয়াসের স্টুডেন্ট। বোয়াস কালচারকে বুঝতে চেয়েছে মানে সিঙ্গুলারলি এবং ওই কালচারের সাপেক্ষে, আর তার স্টুডেন্টরা কালচারকে বুঝতে চেয়েছে আরো মাইক্রো লেভেলে, মানে সেটা কিরকম ব্যক্তিকে ধরেছে, কারণ পার্সোনালিটি, আমরা যে বলি পার্সোনালিটি জেনারেটর, ওরা বুঝতে চেয়েছে আসলে পার্সোনালিটিটা কি করে জেনারেটেড হয় মানুষের ভিতরে, এবং মানুষ কেন এই আচরণ করে, সেখানে কি তার জিওগ্রাফিক্যাল মানে লোকালিটিস এবং তার যে পজিশনালিটি তৈরি হয় সেগুলো এটার সাথে যুক্ত কিনা। হ্যাঁ, সেইটা এখানে কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ। বুঝতে পেরেছি? জি স্যার। সো আমি মানে কালচারাল পার্সোনালিটির কাজ নিয়ে ডিটেল বলছি না, কারণ ওদের গল্প নিয়ে আমরা আরেকদিন কথা বলবো, যে ওরা শিশুদের উপরে কাজ করেছে এবং শিশু মানে শিশু লালন পালনের উপরে কাজ করেছে, যেখানে একটা শিশু অত্যন্ত আনন্দের সাথে বড় হয়, তাকে কোনো কষ্ট দেওয়া হয় না। আর আরেকটা হচ্ছে পাহাড়ি নারীর পিঠে মানে যে জিনিসটা বহন করে, তার ভিতরে বাচ্চাকে নিয়ে সে কাজে যায় আসে। দুই বাচ্চা যখন বড় হয়, তার মায়ের প্রতি, তার পরিবারের প্রতি যে দায়বদ্ধতা, দায়িত্ব, সেইটা কিরকম হয়ে ওঠে, মানে সেইটার যে ইন্টারপ্রিটেশন ডিফারেন্ট হয়, সেগুলো তারা দেখানোর চেষ্টা করেছে তাদের কাজের ভিতরে। এবং সেখানে তারা বেসিক্যালি ফ্রয়েড এবং গালটনের কাজকে মানে আপনার সেন্টার রেখে কাজটা করেছে। অর্থাৎ আমার মনে হয় যে এই ডিনামিক্সটা তাহলে আমরা যদি বুঝতে চাই, এইটাকেও মাথায় রেখে বুঝতে হবে। ওকে, আমি স্যারের একটা জিনিস নিয়ে আমি শেষ করবো। স্যার একটু আগে বলছিল যে আমাদের অনুভূতির যে ইমোশন কন্ট্রোল, আর কি একজন লেখককে তাকে আসলে প্র্যাকটিক্যাল হইতে হবে। তার আসলে কি বলে, তার যে অনুভূতি বা তার যে চিন্তা চেতনা বা তার যে ইমোশন, সেটা দিয়ে যদি আপনি পরিচালিত হয়ে কোনো কিছু লেখেন, তাহলে আপনি আসলে ওই যে লিবারেল যে জায়গাটা না, সেই জায়গাটা আসলে হারাই ফেলবেন। আর কি ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে। রবীন্দ্রনাথ আসলে এই গল্পে ইমোশনটাকে কন্ট্রোল করছে। কিভাবে কন্ট্রোল করছে আমি বলি। বেশ কয়েকটা জায়গায় ওই যে খুবই রুড ভাবে জিনিসটা বলা হয়েছে। যখন শেষের দিকে যখন পোস্টমাস্টার চলে যাচ্ছে, রতনকে বোধহয় ডাক দিছিল বা এরকম কিছু একটা, তো তারপর খুবই নর্মাল ভাবে এন্ডিংটা হয়েছে। এমন কিন্তু হইতে পারতো যে রতন তাকে খুব কান্নাকাটি করছে, জড়ায় ধরছে, বা কি বলে, বা ওই পোস্টমাস্টারের খুব খারাপ লাগতেছিল, এরকম অনেক কোনো কিছু একটা মিলায় আর কি আমাদের মনে ইয়ে করার জন্য এরকম হইতে পারে। কিন্তু আসলে না, তিনি সেখানে আসলে এক্স্যাক্টলি ওইখানে যে জিনিসটা ঘটছে, রবীন্দ্রনাথ আসলে নিজের ইমোশনের বাইরে গিয়ে নিজের আবেগ দ্বারা তাড়িত হয় নাই। খুবই সেই জিনিসটা যদি রুড হয়, সেই রুড জিনিসটাকে আসলে গল্পের মধ্যে তুলে আনছে। তো গল্প লেখার ক্ষেত্রে এই জিনিসটা ইম্পর্টেন্ট। আমরা সিচুয়েশন আসলে যে জিনিসটা ইয়ে করবে, সেটা যতটা রুডই হোক,
আমরা আসলে আবেগের বাড়াবাড়ি দিয়ে সেটাকে আসলে ইয়ে করে ফেলবো না আর কি, খুবই স্ট্রিক্টলি আমরা সেই জিনিসটা আসলে বর্ণনা করবো খুব ইয়ে ভাবে আর কি। রবীন্দ্রনাথ এই জিনিসটা এরকম করছে, এটা সুন্দর একটা ব্যাখ্যা এটার মধ্যে আছে। রবীন্দ্রনাথ ইচ্ছা করলে গল্পের শেষে নিজে লিখতে পারতেন, প্রদীপ জ্বালিয়া পোস্টমাস্টার ডাকিলেন রতন, রতন দ্বারে বসিয়া এই ডাকের জন্য অপেক্ষা করতেছিল আর কি। রতনের ফিলিংসটা যে যতটা ডিপ ছিল, এই জিনিসটা ডিমান্ড করে হয়তো সে ওই দরজার পাশে দাঁড়ায় ওয়েট করতেছে যে কখন তাকে তার মালিক ডাকবে, কিন্তু এই জিনিসটা যে সে আসলে ওয়েট করতেছিল না, এই কঠিন সত্যটা আসলে রবীন্দ্রনাথ আসলে তুলে ধরছে। কিন্তু এই সত্য হলেও বড় নিষ্ঠুর সত্য, এবং সেই সত্য প্রকাশ করা হয়তো নিষ্করুণ ভাবে এবং শিল্প ততটা কতটা থাকবে সেটা হচ্ছে সন্দেহ। কিন্তু রবীন্দ্রনাথ জীবনব্যাপী শিল্প সৃষ্টির এই অটুট ভঙ্গি তিনি আসলে বজায় রাখছেন এবং কঠিন সত্যটাকে তিনি প্রকাশ করছেন, এবং কখনো সত্যটা আর কি, সত্যটা কখনো তার আবেগ দ্বারা তাড়িত হয় নাই। এই জিনিসটা আসলে স্যার একটু আগে বলতেছিল যে যে জেনুইন যে ব্যাপারটা সেটা আসলে আমরা ইমোশনালি ইয়ে হয়ে ইনফ্লুয়েন্সড হয়ে সেই জিনিসটা লিখলে হবে না, আমরা এই জিনিসটাকে এই জায়গায় শিখতে পারতেছি যে সচেতন ভাবেই তিনি সত্যটাকে যত কঠিন হোক তিনি সেটাকে স্বীকার করছেন। এই জিনিসটা আসলে বলতে চেয়েছিলাম আর কি ওই সময়। ওই যে আমি বলতেছিলাম যে এখানে পোস্টমাস্টার বলা হয়েছে, তারপরে রতন বলা হয়েছে। রতন যেটা বলা হয়েছে সেটা মানে একটা আমরা যেভাবে সবসময় শুনি বা আমরা বলি একজন মেয়ের নাম রতন, এটা চিন্তা করতে আসলে একটু কষ্ট হয়, এবং একজন পোস্টমাস্টারকে চিন্তা করা যতটা কঠিন, তার থেকে একটা নাম যদি আসতো তাইলে হয়তো বা মানে চিন্তা করাটা সহজ হইতো। তো পোস্টমাস্টার কেন বলা হয়েছিল আর হচ্ছে রতন কেন বলা হয়েছিল, এখানে রত্না অথবা রিয়া বা সামথিং এলস যেটা একটা মেয়ের নাম চিন্তা করতে মানে সহজ হয়, সেটা কেন করা হয়নি? জাস্ট আচ্ছা, এখানে জাস্ট এই যে টাইম গ্যাপটার কথাটা আর কি, যে জিনিসটা আসে আর কি, অনেক এই গল্পটা লেখা হয়েছে আসলে অনেক সাল ব্যাপারটা হয়ে গেছে। এখন আমাদের বর্তমান সময়ে এসে হয়তো রতন নামটা খুবই কি বলে আনফ্যামিলিয়ার লাগতেছে। এই রতন চিন্তা করলে আমাদের হয়তো কোন এক রিক্সাওয়ালার নাম মনে পড়তেছে বা কোন একজন মিস্ত্রির নাম মনে পড়তেছে, কিন্তু ওই সময় ব্যাপারগুলো এমন ছিল না। ওই সময় ওই কি বলে অন্টোলজিটা ওরকম ছিল না, রতন চিন্তা করলে আমাদের মাথায় ওরকম চিন্তা আসতো না ওই সময়। তো ওই সময় প্রেক্ষাপটে এই জিনিসটা ঠিক আছে। আর ওই যে এখানে আমি ওই বয়সের কথাটা বলবো, যেমন আগে যখন 12-13 বছরের একটা মেয়ের কথা বললে ওই সময়কার মানুষ যেরকম চিন্তা করতো, হ্যাঁ, আমরা বর্তমান সময়ে এসে অন্যরকম ভাবে চিন্তা করি। এখন যেহেতু আমাদের সরকার বিল খেস না, যেহেতু আমাদের সরকার একটা ম্যারেজ ইয়ে সেট করে দিচ্ছে, সেই জায়গা থেকে আমরা 12-13 বছরের জায়গা 12-13 বছরের বয়সটা আমরা একভাবে চিন্তা করি। ওই সময়কার আমি ছেলের নাম আর মেয়ের নামের কথা বুঝাচ্ছিলাম, মানে ওই নামের ক্ষেত্রে যে এটা ওইটা না, ওইটা আমি বললাম। ওই যে বয়সের গ্যাপের মতো যেমন আমাদের কাছে এখন অন্যরকম লাগতেছে, নামেরটাও এই জন্য অন্যরকম লাগে আমাদের কাছে। না, তবে একই সাথে কিন্তু অনন্য যে প্রশ্নটা করেছে খুবই ইন্টারেস্টিং, বা মানে আমার খুবই ইন্টারেস্টিং, কারণ হচ্ছে যে এটা আমাদের ভাবতে হবে যে যে কেন আসলে এমন একটা নাম মানে বেছে নেওয়া হলো, মানে সেই মেয়েটা নামটা আরো কেন নারী, মানে নারী হয়ে উঠলো। অনেকগুলো নাম থাকে না, যেটা যে নামগুলো শুনলে আমরা বুঝি এটা মেন নাম, কিন্তু রতনের নামটা শুনলে আমরা কিন্তু বুঝি না যে আসলে এটা মেন নাম। রতন একটা কিশোর ছেলেও হতে পারে। সো মানে যেমন ধরেন এটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন এবং খুবই ইন্টারেস্টিং একটা অবজারভেশন। এইটা নিয়ে কি সৈয়দ হক কিছু লিখেছেন নাম? জি না, এটা নিয়ে কিছু লেখা নাই, এই জিনিসটা আসে নাই। এবং আমার যেটা মনে হলো আমাদের কাছে হয়তো টাইম গ্যাপের কারণে এই জিনিসটা খুবই অড লাগতেছে। ওই সময়কার হয়তো এই জিনিসটা খুব নরমালি ছিল, হয়তো ওই সময় রতন নামটা হয়তো কমন হচ্ছিল, আমি জানি না, আমার মনে হয় কমন ছিল না আমার যতটুকু ধারণা আর কি। আমার কাছে যেটা মনে হচ্ছে আমরা কিন্তু পুরো গল্পটাতে দেখি যে যে শুনতেছে বা যে পড়তেছে তার একটা নিজের জায়গা থাকে, সেই জিনিসটা কিভাবে নিবে। তো এই যে একটা কনফিউশন বা এই যে একটা আবহ তৈরি হয়, আমার মনে হয় নামটা আসলে কারণেই দেওয়া, যে পুরো গল্পের যে থেমটা সেটা ধরে রাখার জন্য। ওকে, সেটাই মনে হয়। মানে এখানে স্পেসিফিক্যালি কিচ্ছু বলা হচ্ছে না, সবকিছু একটা আমি কিভাবে বলবো আর কি জিনিসটা, মানে সেটাকে আমাদের চিন্তার জন্য ছেড়ে দিচ্ছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, অনেকটা এরকম আর কি। না হয়তো এটা ডাইরেক্টলি ওইভাবে কোনো কিছু বলছে না, কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু নামটা আমাদের মধ্যে
এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করতেছে। আমার মনে হয় এরকম কিছু আর কি। মানে আমি সবাইকে জিজ্ঞেস করি নামটা পড়ার সময় যে নামটা আপনাদের মাথায় কোনো মানে অস্বস্তি তৈরি করে না বা কোনো আচ্ছা, এই জিনিসটা আমি একটু তাহলে বলতে চাই। আমি অস্বস্তি তৈরি হয়। পিনাক বলছিলেন, পিনাক কি বলছিলেন? বেসিক্যালি যেটা হচ্ছে মানে আমি পড়তে গিয়ে রতন নামটা মানে যখন রিডারের ইয়েতে রেখে আচ্ছা পুরো গল্পটায় মানে রতন বা পোস্টমাস্টার প্রত্যেকেরই পুরো একটা বডি স্ট্রাকচার পুরো সবকিছু আমার মাথায় আসে, খালি মুখটা বাদ দিয়ে। মানে আমার মনে হয় মুখের কোনো বর্ণনা ছিল না। বছরের মেয়ে মানে ব্যাপারটা এরমই যে বেসিক্যালি পুরো গল্পটায় কোথাও কোনো মুখ নেই। মানে আমার মনে হয়েছে যে কোথাও একটা মুখের ব্যাপারটা মিসিং, সেটা পোস্টমাস্টারের ক্ষেত্রেও সেটা রতনের ক্ষেত্রেও। মানে অন্য Exactly. সবকিছু দিয়ে তাদের সবকিছুই বর্ণনা করা হয়েছে কিন্তু মুখের কোনো ইয়ে নেই, মানে ওটা ছেড়ে দিয়েছে এবং ওটা ব্ল্যাঙ্ক প্রায়। এক্স্যাক্টলি। এবং দেখেন যে অনন্য কিন্তু আরো একটা জিনিস বলেছে যে পোস্টমাস্টারের কোনো নামও কিন্তু নেই পুরো গল্পে। পোস্টমাস্টারের কি নাম এবং তার যে মানে কোন মানে সে যে ওই যে যেটা দিশা তো খুঁজতে ছিল, যেমন ধরেন এমনকি কোন কাস্ট সেইটা আমরা একটা জায়গায় বর্ণনায় বুঝতে পারি, কিন্তু সরাসরি তার নাম দিয়ে কিন্তু আমরা কোনো কাস্ট আইডেন্টিফাই করতে পারি না। সে যখন অসুস্থ হয় তখনই আমরা তার কাস্টের পরিচয়টা পাই, কিন্তু সেই কাস্টের পরিচয় কিন্তু বড় হয়ে ওঠে না পুরো পুরো আলোচনায়। না। মানে খেয়াল করেছেন, মানে অনন্য এই জন্য প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, সাদ জানি কি যোগ করছিল, কি জানি বলছিল সাদ? আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হলো যে এই যে পুরো গল্পে যে একটা নিজে চিন্তা করার জায়গা ছেড়ে দিচ্ছে, ইনসিকিউর একটা জায়গা বা একটা মানে আনসার্টেন একটা জায়গা, আমার কাছে মনে হয় যে নামটা ইনডাইরেক্টলি হলেও এখানে একটা বড় অবদান রাখছে। যেরকম প্রথমে কেউ রতন নামটা শুনবে তার কাছে মনে হবে না যে একটা মেয়ে, কিন্তু আবার যখন সে গল্পটা পড়বে তখন আবার আস্তে আস্তে মেয়ে, মেয়ে থেকে নারী, এই যে শুরু থেকে যে একটা মানে আনসার্টেন জায়গা থেকে আস্তে আস্তে সার্টেন জায়গায় যাওয়া, আবার আনসার্টেন একটা ব্যাপার হয়ে যাওয়া, তো এই যে একটা খেলাটা পুরো গল্পের মধ্যে যে জিনিসটা রবীন্দ্রনাথ দেখিয়েছে আমাদেরকে, তা আমার মনে হয় নামটা এখানে বড় একটা ভূমিকা রাখে। নাম নিয়ে আমার ছোট্ট একটা অপিনিয়ন আছে। আমার মনে হয় আগের সময়ে যেহেতু ক্লাস বলে বা শ্রেণী নিয়ে একটা ব্যাপার ছিল হিন্দুদের মধ্যে, তো এখন নিশ্চয়ই এখানে যদি আমি অন্নপূর্ণা নাম দিই বা কোনো একটা দেবীর নাম দিই, আমরা জানতাম যে কোনো একটা অভিজাত ফ্যামিলি বা বড় ফ্যামিলিতে এরকম বড় বড় নাম দেওয়া হইতো। এখন রতন যে খুবই নিচের ক্লাসের একটা মেয়ে এবং সে কাজ টাজ করে, তাকে ক্যারেক্টারাইজ করার জন্য এরকম খুবই বা সস্তা একটা নাম বা খুবই এরকম একটা নাম দিয়ে তাকে বোঝানো হয়েছে যে আসলে সে আসলে নিচু ইয়ের কেউ আর কি, কোনো ভারী কোনো নাম তাকে দেওয়া হয় না। এই জন্য আমার এটা মনে হয় এটা একটা কারণ হতে পারে। রতন নামটাও কেন নিম্ন শ্রেণীর নাম হবে বলেন আমাকে? রতন শব্দের মানে কি, তাই না? এটা জানি না, কিন্তু আর কি আগের সময়ে হ্যাঁ ভাই সেটাই রতন তো জেমকে তো আমরা রতন বলি, মানে যে হচ্ছে খুব দামি দামি জিনিস, সেই তো রতন। নামের ক্ষেত্রে আমার ওই জিনিসটাই খুব ইয়ে হচ্ছিল যে আমার মনে হচ্ছিল যে আমি যদি একটা স্পেসিফিক নাম ইউজ করি এবং সেটা খুব কমন নাম ইউজ করি, পোস্টমাস্টারের নাম আমি যদি একটা দিয়ে দিতাম তাহলে পোস্টমাস্টারের সবই আমি জেনে ফেলতাম, ওই ধোঁয়াশাটা আর থাকতো না। জাস্ট আমি একটা ক্যারেক্টার ধরে একটু বিচার করি। রতন কিছু মাথায় আসছে না, 12-13 বছরের মেয়ে, এবার একটা ছবি আসছে কিন্তু মুখ মাথায় আসছে না। পোস্টমাস্টার বলার পর কলকাতার ছেলে বলার পর তার একটা রূপ আসছে কিন্তু তার মুখটা তো আর আসছে না। ওই জায়গাটা এই জন্য আমরা সত্যজিতের ছবিটা কিছু অংশ দেখবো এখনই, কারণ হচ্ছে তাহলে আমাদের এই আলোচনাটা আমাদের মাথায় গরম গরম থাকতে আমাদের ইয়ে হবে। কিন্তু তার আগে অভিষেক সম্ভবত কিছু একটা জিজ্ঞেস বলছিল, আমরা সেই অভিষেকটা শুনি একটু। অভিষেক মানে সেটা বলছিলাম হচ্ছে মানে এটা হচ্ছিল যে সবার থেকে আলাদা করার জন্য তার রতন নামটা দেওয়া হয়েছে, বাট মানে বেসিক্যালি এরকম নাম দেওয়া হয় না বা কেউ বলো না এরকম নামে কেউ ডাকেও না, সবার থেকে আলাদা করার জন্য রতন নামের নামটা দিয়েছে। কারণ রতন বলতে একটু ভারী জিনিস বা একটু এক্সপেন্সিভ জিনিস বোঝানো হয়, আমি বুঝি যেটা বুঝলাম আর কি। এটা একটা ভালো অবজারভেশন। এই কথা বলার মাঝখানেই সাথে সাথে রতন শব্দের অর্থটা বের করলাম গুগল থেকে। রতন শব্দের অর্থটা হলো রত্নের কোমল রূপ, আর সেটা যখন নাম হিসেবে ইউজ হয় বেসিক্যালি এটা মেয়েদের নামই, অরিজিনাল এটা মেয়েদের নাম, আর এটার অর্থটা হলো অতি কোমল। অ্যাজ এ নাম যখন ইউজ হয় অতি কোমল, যেটা কিন্তু আসলে আমাদের এখানে আমরা রতনের যে রূপটা দেখতে পাই বালিকা থেকে নারী, এই যে তারিখটা তার সাথে আমার মনে হয় যে রিলেট হয়, সে নামটা রিলেট করে, মানে একবার পারফেক্টলি রিলেট করে তার সাথে। সিপ আছে সিনেমার মধ্যে
যে কি সত্যজিৎ রে তাকে পুরোপুরি যে তাকে একদম শিশু হিসেবেই প্রেজেন্ট করছে, অনেকগুলো প্রুফ আছে এখানে। ও একটা সিনের আছে ওর শরীরের যে কাপড়টা যেমন ধরেন বুকের ওখান থেকে সরে যায় এবং সেইটা সম্পর্কে খুব বেশি একটা সচেতন থাকে না আর কি। তার মধ্যে একদম আগাগোড়া শিশু হিসেবেই তাকে আসলে এই সিনেমাতে উপস্থাপন করছে আর কি। ওই জায়গাতে সেটা আমরা ওকে একটু দেখি। হ্যাঁ, আমরা একটু দেখি। রত্না, ও ঘোরার কয়েকটা দিন একা একা লাগবে। আপনি তো শহরে লোক না, পল্লিগ্রামে থেকেছেন কখনো? কখনো না। ও দেখবেন 2-4 দিন থাকতে থাকতে সব পরিচয় হয়ে যাবে। তবে হ্যাঁ, এই কি অবহেলা করবেন না। ব্যোমকেশের বড়ি আপনার বেস্ট ফ্রেন্ড, না খেলি এই অবস্থা। মাস্টারটাকে দেখেছিস? ওর গায়ে কত জোর জানিস? যদি বেশি খ্যাটামো করেছো, তোমার চুলের ঝুঁকি ধরে চ্যাংদোলা করে সেই চড়ক ডাঙার মার। হ্যাঁ, নাম নিয়ে যে কথা বলছিলাম, আমরা দেখবো যে এখানে একটা ক্যারেক্টার প্রথমে রতনকে পরিচয় করে দিচ্ছে এবং সেখানে রতন বলে আবার রত্নাও বলছে। এই যে নাম্বারের কাছে যে মানে মানে ওই রবীন্দ্রনাথের গল্পে তো রত্না বলে বলা হচ্ছে না। তো এটা হচ্ছে যেমন ধরেন সত্যজিৎ রায় হয়তো বা এই বিষয়গুলোতে এতটা বেশি কনসিয়াস ছিলেন না। তো আমার মনে হয় যে রবীন্দ্রনাথের গল্পটা পড়ে নিয়ে আমরা যদি আবার এটা দেখি এবং তাহলে ভিজুয়াল গুলো কি করে তৈরি হচ্ছে, আমার এইটা 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 আপনাদের সাথে সবাই মিলে দেখানোর একটা কারণ হচ্ছে যে একটা পুরো গল্প এবং একই সাথে তার ভিজুয়াল দুটোকে কি করে মার্চ করতে, বা আপনি যখন আপনার নিজের ভিজুয়াল তৈরি করেন, ভিজুয়াল চিত্র গল্পগুলো কিভাবে তৈরি হবে, ঠিক আছে? এইটা ভাই এই ব্যাপারটা তো এরকম হইতে পারে যে সত্যজিৎ রায় যখন এখানে রত্না শোনাচ্ছে, তো সত্যজিৎ রায় হচ্ছে উনি ইন্টারপ্রেট করে উনি এই গল্পটাকে আরো ন্যাচারাল দেখাতে চাইছে। তো যেরকম আমরা এক একজনের নাম গ্রামে যেরকম মানে ব্যঙ্গ করে বলি, ব্যঙ্গ করে বলতে মানে বলতে বলতে একটা নাম চেঞ্জ হয়ে যায়, একটা শব্দের চেঞ্জ হয়ে যায়। সো উনি ওইটাকে রতন থেকে যখন ডাকে যে এটা রত্না রত্না, সো ওইভাবে এই শব্দটা কি আসতে পারে? সেইটা একটা ব্যাখ্যা হতে পারে, কিন্তু সেই লিবার্টি তো যে পিনাক বলেছে যে যে সেই লিবার্টি তো একজন মানে যখন ক্রিয়েট করবে আরেকজন তখন সেটা নিতে পারে। কিন্তু আবার রবীন্দ্রনাথ কিন্তু মানে রবীন্দ্রনাথ চাইলে তার লেখাতে লিবার্টি নিতে পারতেন, কিন্তু আমাদের বুঝতে হবে যে এই লিবার্টি নেয়ার ভিতর থেকে মানে আপনার রতন সম্পর্কে যখন নামটা যতক্ষণ পর্যন্ত রতনই থাকছে ততক্ষণ পর্যন্ত যতগুলো ইন্টারেস্টিং মুভ তৈরি হচ্ছে, তখন আমি যখন বিষয়টাকে ডিফাইন করে দিচ্ছি যে এটা রত্না, তখন কিন্তু আর ওই ইন্টারেস্টিং মুভ গুলো নাই হয়ে যাচ্ছে। অতএব মানে একটা জিনিস হচ্ছে কি প্রেডিক্টেবিলিটি, কোনো ক্রিয়েটিভ থিং এ প্রেডিক্টেবল যদি ক্রিয়েটিভিটি প্রেডিক্টেবল হয়ে ওঠে তাহলে কিন্তু ইন্টারেস্টটা কমে যেতে থাকে। আর আমি যে কোনো সিনেমা আপনার কাছে ভালো লাগার প্রথম কারণ হচ্ছে, বা যে কোনো উপন্যাস ভালো লাগার প্রথম কারণ হচ্ছে আমরা বলি না টেনে নিয়ে যায়। এখন এই যে ধরেন আপনি একটা গল্প পড়ছেন টেনে নিয়ে যাচ্ছে, বা আপনি একটি কবিতা পড়ছেন টেনে নিয়ে যাচ্ছে, এই টেনে নিয়ে যায় কেন? কারণ হচ্ছে প্রতিটা পড়তে পড়তে অনেকগুলো আনপ্রেডিক্টেবিলিটি থাকে। সে প্রতি মোচরের ভিতর থেকে আমাকে একটি নতুন মানে নতুন একটি বিস্ময় উপহার দেয়, আমি একটি নতুন বিষয়ের ভিতরে যাই। এই যে প্রতিবার যখন আমার জন্য নতুন বিষয় হয় তখনই আমি আসলে মনে, না হলে তো আমরা বলি কেন বোরিং লাগছে। বোরিং লাগার একটু বড় কারণ হচ্ছে দুটো ঘটনা ঘটে। একটা হচ্ছে যে আমি বুঝতে পারি না, সেই কারণে বোরিং হয়। আর আরেকটা কারণে বোরিং হয় যে আসলে আমার জন্য কোনো আনপ্রেডিক্টেবল জায়গা নেই, আমি প্রেডিক্ট করে ফেলতে পারছি। এই যে প্রেডিক্ট করে ফেলতে পারার কারণে সে আমার কাছে খুব ইন্টারেস্টিং হয়ে ওঠে না। অতএব এই
মানে এই জন্য আমি বলছি যে রবীন্দ্রনাথ বা মানে ধরেন সত্যজিৎ প্রেডিক্টেবল করে ফেলেছে, আর রবীন্দ্রনাথের গল্পটা প্রেডিক্টেবিলিটির ভিতরে আসে না, সে কন্টিনিউসলি আমার জন্য আনপ্রেডিক্টেবল, এবং গল্প শেষ করার পরও এই কারণে অনন্য বা অন্যদের মাথায় আসছে আচ্ছা খালি রতনই নাম থাকলো কেন, বা পোস্টমাস্টারের কোনো নামটা নাই কেন। এইটা কিন্তু আসলে এই যে যেমন যেটা তো আসলে যে প্রশ্নটা সৈয়দ শামসুল্লাহ তুলছে না, যে প্রশ্নটা তুলছে আপনার মানে এখানে অনন্য বা আপনার মতো একজন পড়ে তুলছে, বা যেটা আম্মার তুলছে, বা যেটা অন্য সবাই আপনারা তুলছেন বা সাত তুলছে, এইটাই হচ্ছে এই মজাটা যে আমরা একটা হচ্ছে রাইটিং স্টাইলে মানে মজা, আর আরেকটা হচ্ছে যে রাইটিং এর ক্ষেত্রে ক্রিয়েটিভ ক্রিয়াপদকে আমি কিভাবে নিয়ন্ত্রণ করব। মানে আপনারা তো এখনো একটা বড় গল্প লিখলে পরে আপনি দেখবেন ক্রিয়াপদ কিরকম করে যন্ত্রণাকর হয়ে ওঠে। আবার বাক্য, যেমন আম্মার একটা আলোচনা করেনি, যে আলোচনাটা আম্মার কাছে আশা করেছিলাম, যেমন এই পোস্টমাস্টারে বাক্য দেখবেন বড় বাক্য এবং ছোট বাক্য, সে একটা বড় বাক্য কিভাবে একটা ছোট বাক্য লেখার পর কোথায় গিয়ে সেটি কমপ্লেক্স সেন্টেন্স লিখতেছে, এবং কমপ্লেক্স সেন্টেন্স পরে আবার কিভাবে ছোট ছোট বাক্য লিখতেছে। এই ছোট বাক্য বড় বাক্যের যে গেমটা কেন তৈরি করা হচ্ছে আসলে লেখককে প্রতিটা লাইনের ভিতর থেকে ধরে রাখা। যেমন ধরেন যে হুমায়ুন আহমেদ কেন মানে কেন এত মানুষ পছন্দ করেছিল পড়তে, বা এখনো যারা কোনো হুমায়ুন পড়ে না তাকে দিতে কেন পড়ে, মানে আমরা বলি তুমি গল্পটা বলতে জানেন, মানে গল্পের ডেপথ বা অন্য জায়গায় চেয়ে আমি সেটি সুন্দর করে গল্প বলে। এখন গল্প বলার ক্ষেত্রে আপনি দেখবেন যে বাক্য লেখার ভিতরে সেই মজাটা থাকে যে সে আসলে কার সাথে কাকে লিখছে। আবার সবসময় সাবজেক্টের নাম যদি সে এই লেখার ভিতরে দেখবেন যে বারবার সে রতন করছে না, সেই রতনকেও আবার নানা অনেক উপমা দিয়ে সে উপস্থাপন করছে। পোস্টমাস্টারের পুরো নাম না বলেই পোস্টমাস্টারের বক্তব্যে একটি গল্প শেষ করে দিচ্ছে। তার মানে আমরা বসেই ছিলাম যে আসলে পোস্টমাস্টারের নামটা কি, শেষ পর্যন্ত আমরা বসেছিলাম। আমাদের জন্য এরকম অনেক আনপ্রেডিক্টেবিলিটি যে তৈরি করা হয়, এই আনপ্রেডিক্টেবিলিটি হচ্ছে একটা জিনিসের সবচেয়ে বেশি বিউটি, মানে এটা হচ্ছে সৌন্দর্য। তো এই সৌন্দর্যকে আমি আমার নিজের, আমরা এটা কেন করছি যে আমি আমার নিজের কাজকে নিয়ে এই সৌন্দর্যটা কিভাবে উপস্থাপিত হব বা আমাকে উপস্থাপন করবো। তাহলে ধন্যবাদ দেই সবাইকে, অনেক ধন্যবাদ জয়েন করার জন্য।